রূপা আর বৃষ্টি ছাদে দাঁড়িয়ে গল্প করতে থাকলো। এর মধ্যে নিচের রাস্তায় পরিচিত বাইকের শব্দে দুজনে নিচে তাকালো। দেখলো ইস্তেক বাইক থামিয়ে স্টাইল করে সানগ্লাস খুললো, তারপর বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে একবার আর চোখে রূপার দিকে তাকিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, যেন সে আসলে অন্য কোনো কাজে এসেছে। আজ রনি সাথে আসেনি, ইস্তেক একাই এসেছে। ইস্তেকের দেখে বৃষ্টি ভুরু কুচকে বলল, তোদের বাসার সামনে এই ছেলে কোত্থেকে আসলো? রূপা বিরক্ত নিয়ে তার পোশাক ক্যান্ডির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কে জানে কোন আকাশ থেকে উড়ে আসলো। বৃষ্টি অবাক হয়ে জিজ্ঞেস করলো, প্রতিদিন আসে নাকি? রূপা দায়সারাভাবে উত্তর দিল, হ্যাঁ। কি বলিস, কি প্রতিদিন আসে মানে? আগে কি আসতো? না, কিছুদিন ধরে আসছে। বৃষ্টি এবার রহস্যময় হাসি দিয়ে ভুরু নাচে বলল, ব্যাপার তো মোটেও সুবিধার মনে হচ্ছে না। রূপা ভুরু কুচকে শুধল, কেন? এই ইস্তেক আবার তোর প্রেমে পড়লো নাকি? রূপা আকাশ থেকে পড়ার মতো ভঙ্গি করে বলল, ইস্তেককে? বৃষ্টি নিচে ইস্তেকের দিকে ইশারা করে বলল, আরে ওই ছেলেটার নাম তো ইস্তেক, ওর নাম ইস্তেক। রূপা এক পলক নিচে ইস্তেকের দিকে তাকালো। ইস্তেক তখন ফোন চাপছে আর আর চোখে উপরের দিকে তাকাচ্ছে। এমন একটা ভাব ধরছে যেন সে রূপাদের দেখেনি। বৃষ্টি ফিসফিস করে বলল, আমার মনে হয় হচ্ছে ইস্তেক নিঘাত তোর প্রেমে পড়েছে। রূপা চোখ পাকিয়ে শাসনের সুরে বলল, ফালতু কথা একদম বলবি না। বৃষ্টি কাঁধ নাচিয়ে বলল, আরে রাগ করিস কেন, আমার যা মনে হলো তাই বললাম। রূপা আর কোনো তর্কে গেল না। তবে বৃষ্টি এবার সাহস করে নিচে ইস্তেকের দিকে সরাসরি তাকালো, তারপর বেশ জোরে সোরে গলা খাঁকড়ে দিয়ে বলল, এই ইস্তেক ভাইয়া। উপর থেকে নিজের নাম শুনে ইস্তেক ফোন থেকে মাথা তুলে উপরে তাকালো। বৃষ্টি হাত নেড়ে হাই দিয়ে বলল, ভাইয়া আপনি এখানে, কোনো কাজ আছে নাকি? ইস্তেক একবার আর চোখে রূপার দিকে তাকালো। রূপা দ্রুত অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। ইস্তেক বৃষ্টির দিকে তাকিয়ে মুচকে এসে বলল, আরে না, এমনি এসেছি। তা তুমি এখানে? বৃষ্টি হাসি মুখে বলল, আসলে ভাইয়া আমি রূপাদের বাড়িতে কিছুদিন থাকবো, আব্বু একটু সিলেটে গেছে তাই। ইস্তেক মাথা নেড়ে বলল, ও ভালোই, তাহলে তো তোমাদের ঈদের দিন দুই ফ্রেন্ড একসাথে কাটবে। বৃষ্টি খুশি হয়ে বলল, হ্যাঁ ভাইয়া। ইস্তেক এবার রূপার নির্লিপ্ত ভাব দেখে একটু ইতস্তত করে বলল, আচ্ছা তোমার ফ্রেন্ড কি আমাকে দেখে রাগ করে? বৃষ্টি রূপার দিকে তাকালে রূপা বাধ্য হয়ে নিচে ইস্তেকের দিকে সরাসরি তাকালো। সে বেশ স্পষ্ট করে বলল, রাগ কেন করবো ভাইয়া, আপনি তো আগেই বলে দিয়েছেন যে আপনি রাস্তায় আসেন, আর রাস্তা সরকারি, যার খুশি যখন মন চায় আসবে। ইস্তেক রূপার কথা শুনে এক চিলতে হাসলো। রূপার এই কৌশলী উত্তর শুনে সে বেশ মজা পেয়েছে। সে হালকা মাথা নেড়ে বলল, হুম, সেটাই। হঠাৎ ইস্তেকের ফোনটা বেজে উঠল। ইস্তেক ফোনের তীক্ষ্ণ শব্দে রূপা আর বৃষ্টির আড্ডায় ছেদ পড়ল। ফোনের কথা শেষ করে ইস্তেক বাইকে উঠে বসলো, তারপর ছাদের দিকে তাকিয়ে হাত নেড়ে বেশ আয়েসি ভঙ্গিতে বলল, আজ চলি, কাল আসবো আবার, তখন দেখা হবে। বাইকের গগনবিদারী শব্দ তুলে সে ঝড়ের গতিতে চলে গেল। বৃষ্টি নিচের দিকে তাকিয়ে থেকে আপন মনে বলল, আমার মনে হয় ইস্তেক যতই এই এলাকায় গুন্ডা হোক না কেন, মনের দিক থেকে হয়তো অনেক ভালো। রূপা কোনো উত্তর দিল না, তার মনটা অন্য চিন্তায় মগ্ন। ছাদে আর ভালো লাগছে না বলে দুজনে নিচে নামার জন্য দরজার দিকে পা বাড়ালো। এদিকে নিজের রুমে শুয়ে থাকতে থাকতে বাঁধনের দম বন্ধ হয়েছিল। বিকেলে শান্ত বাতাসটুকু গায়ে লাগলে হয়তো শরীরের ক্ষত আর যন্ত্রণা ভার কিছুটা কমবে। এই আশায় সে আকাশের কাঁধে ভর দিয়ে খুব সাবধানে সিঁড়ি ভেঙতে শুরু করলো। ব্যথায় তার মুখটা বারবার কুঁচকে যাচ্ছিল। আকাশ তাকে শক্ত করে ধরে রেখে বলল, সাবধানে পা ফেল। ঠিক ছাদের দরজার মুখে আসতে দুই পক্ষ একদম মুখোমুখি হয়ে গেল। রূপা আর বৃষ্টি বের হতে যাচ্ছিল, আর আকাশ বাঁধনকে নিয়ে ছাদে পা রাখলো সবেমাত্র। রূপার নিজের বাড়ির ছাদে এই দাপুটে অফিসারকে দেখে যেন আকাশ থেকে পড়লো তার চক্ষু চড়কাচ। আর বাঁধনও ঠিক ততটাই অবাক হলো ওই যদি মেয়েটাকে নিজের বাড়ির অন্দরমহলে দেখে। সে ভুরু কুচকে সরাসরি জিজ্ঞেস করলো, তুমি এখানে? রূপা বিস্ময়ে বিগুড় হয়ে তোতলাতে তোতলে বলল, আপনি আপনি আমাদের বাড়িতে কিভাবে? বাঁধনের মেজাজটা এবার চড়ে গেল। সে কর্কশ স্বরে বলল, হোয়াট? তোমাদের বাড়ি মানে কি আবোল তাবোল বলছো? আকাশ পাশে দাঁড়িয়ে এই অদ্ভুত পরিস্থিতি দেখে থমকে গেল। সে বাঁধনের দিকে তাকে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, বাঁধন তুই রূপাকে চিনিস নাকি? বাঁধন আকাশের দিকে ফিরে বিরক্তি ভোলা গলা বলে, চিনবো না কেন? এই মেয়ের সাথে তো রাস্তায় আর ডিআইজি অফিসের সামনে আমার দেখা হয়েছিল। আকাশ বিস্ময়ে চোখ কপালে তুলে অবিশ্বাস্য বলল, তার মানে তোর সাথে আগেই রূপার দেখা আছে? বাঁধন ঠিক মেলাতে পারছিল না আকাশ আসলে কি বলছে। সে বিভ্রান্ত হয়ে পাল্টা প্রশ্ন করলো, তুই আসলে কি বলছিস? আকাশ সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল,
আরে আমি এই রূপার কথাই বলছি। বাঁধন এবার কিছু আরো বিরক্ত হয়ে বলল, আমি তো এই মেয়ের কথাই বলছি, তুই চিনিস নাকি ওকে? আকাশ হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে সে বাঁধনের দিকে তাকিয়ে বলল, তুই কি সত্যি পাগল হয়ে গেছিস বাঁধন? ওকে চিনব না মানে? আরে ও তো রূপা, তোর ছোট বোন গাধা। বাঁধন মনে হলো কেউ যেন সজোরে তার মাথায় ভারী কোনো পাথর দিয়ে আঘাত করছে। মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিল। সে পাথরের মতো স্থির হয়ে রূপার দিকে তাকালো। তার মানে এই মেয়েটা তার সে সৎ বোন, যাকে সে এতদিন মনে প্রাণে ঘৃণা করত, আর চিনতে না পারে তার সাথে লিপ্ত হয়েছে চরম ভালো লাগায়। এদিকে রূপার অবস্থা আরো করুণ। তার পুরো শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। চারপাশে দেওয়ালগুলো দুলছে বলে মনে হচ্ছে এক তীব্র যন্ত্রণাদায়ক সত্য তার অস্তিত্বকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। যেই পুরুষের প্রতি তার মনে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি দানা বাঁধতে শুরু করেছে, সেই পুরুষটা তার নিজের ভাই। মুহূর্তে রূপার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। চারপাশটা গাঢ় অন্ধকারে ঢেকে গেল। সে জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিলে বাঁধন নিজের চোট পাওয়া হাতের তীব্র ব্যথা উপেক্ষা করে তাকে শক্ত করে ধরে ফেলল। রূপার কোল থেকে ক্যান্ডিকে লুফে নিল বৃষ্টি। বৃষ্টি রূপার মাথা নাড়াতে নাড়াতে আর্তনাদ করে উঠল, এই রূপা, কি হয়েছে তোর? তুই এভাবে জ্ঞান হারালি কেন? কিন্তু রূপার কোনো সাড়া শব্দ নেই। বাঁধনের এক পলক রূপার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার দিকে তাকালো। তার বুকের ভেতর এক অজানা আশঙ্কায় ধক করে উঠল। পরক্ষণে কঠিন বাস্তবতায় চোখ ফিরিয়ে নিল সে। নিজের ক্ষতবিক্ষত হাতের যন্ত্রণায় তুচ্ছ করে রূপাকে সযত্নে কোলে তুলে নিল। আকাশ ব্যতিব্যস্ত হয়ে বলল, মনে হয় জ্ঞান হারিয়েছে বাঁধন। তোর ওর সহিত জখম আমার কাছে দে ওকে। বাঁধন কোনো কথা বলল না। একটা পাথরের মূর্তির মতো নির্বিকার মুখে রূপাকে পাজাগুলো করে নিয়ে নিচে নেমে গেল। বৃষ্টি ছাদে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল না কয়েক মুহূর্তের ব্যবধানে ঠিক কী ঘটে গেল। আকাশ বৃষ্টির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, সন্ধ্যা হয়েছে, তুমি নিচে নেমে আসো। আকাশ নেমে গেল। তার পিছন পিছন ঘোরের মধ্যে থেকে বৃষ্টি পা বাড়ালো। বাঁধন রূপাকে নিয়ে নিচে ড্রয়িং রুমে নিয়ে এলো। হঠাৎ বাঁধনের কোলে নিথর রূপাকে দেখে আহসান রহমান আর হাজি রহমান দুজনের সোফা ছেড়ে আঁতকে উঠে দাঁড়িয়ে গেল। আহসান রহমান দ্রুত এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হয়েছে রূপার? বাঁধন কোনো উত্তর দিল না। সে রূপাকে সোফায় সাবধানে শুয়ে দিয়ে শুধু ছোট করে বলল, জ্ঞান হারিয়েছে। বলে সে সেখানে এক মুহূর্ত আর দাঁড়ালো না। কোনো কারো কোনো প্রশ্নের জবাব দেওয়ার মতো মানসিকতা অবস্থা তার নেই। বড় বড় পা ফেলে নিজের রুমে ঢুকে সজোরে দরজাটা বন্ধ করে দিল। এহসান রহমান তড়িঘড়ি করে পানি এনে রূপার চোখে মুখে ছিটিয়ে দিল। কয়েক মুহূর্ত পর রূপা ধীরে ধীরে চোখ মেলে। সে ফ্যাল ফ্যাল করে আশেপাশে তাকিয়ে সব কিছু বোঝার চেষ্টা করছিল। হাজি রহমান ওর মাথায় হাত বুলিয়ে ব্যাকুল হয়ে বলল, তুই ঠিক আছিস তো দিদিভাই? হুট করে এভাবে জ্ঞান হারালি কেন? রূপার মস্তিষ্ক তখন সেই রুশ সত্যটা হাতুড়ির মতো বাড়ি দিচ্ছে। বাঁধন তার ভাই, এই চিন্তাটা মাথায় আসতে তার বুকটা আবার ধক করে উঠল। নিজের মনে গোপন অনুভূতিগুলোর কথা ভেবে সে এক চরম অস্বস্তি থেকে উপড়ে গেল। সে হাজি রহমানের দিকে তাকিয়ে কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, আসলে দাদু জানি না, হঠাৎ মাথাটা কেমন জানি ঘুরে গেল। রজনী রহমান খবর পাওয়া মাত্র উদ্বেগ নিয়ে রুম থেকে বেরিয়ে এলেন। রূপাকে সোফায় ওভাবে পড়ে থাকতে দেখে তিনি বরাবরের মতো বকাঝকা শুরু করে দিলেন, কতবার বলছি না খেয়ে থাকবি না, শরীর দুর্বল হয়ে যাবে, শুনলি না আমার কথা, এখন দেখ কী অবস্থা। আহসান রহমান একটু বিরক্ত হয়ে বলেন, আরে চুপ করো তো তুমি, মেয়েটাকে পেলেই বকাঝকা শুরু করো। ওকে আগে রুমে নিয়ে যাও, একটু রেস্ট করুক। বৃষ্টি আর রজনী রহমান মিলে রূপাকে ধরে রুমে নিয়ে আসলো। রজনী রহমান আরও কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিয়ে সেখান থেকে চলে গেলেন। তিনি যেতে বৃষ্টি বেশ উত্তেজিত হয়ে রূপার পাশে বসলো। এই, তুই কি তোর ভাইয়ের রূপ দেখে জ্ঞান হারিয়েছিস নাকি অন্য কিছু? না মানে বাঁধন ভাই দেখতে তো পুরোই অস্থির। এক কথায় ক্রাশ খেয়েছি রে, যদি জানি এই ক্রাশ নামক বাস। রূপা বিরক্ত হয়ে বলে, ফালতু কথা বন্ধ কর, ব্যাপারটা ওরকম মোটেও না। বৃষ্টি অবাক হয়ে শুধল, তাহলে কি? রূপা আর চেপে রাখতে পারল না। রাস্তা থেকে শুরু করে ডিআইজি অফিস পর্যন্ত বাঁধনের সাথে তার যত কথা আর অদ্ভুত অনুভূতির কথা ছিল সব বৃষ্টির কাছে বলে দিল। সব শুনে বৃষ্টি হাসতে হাসতে বিছানায় বালিশ সব এলোমেলো করে ফেলল। বলিস কি, পৃথিবীতে তুই মনে হয় একমাত্র বোন যে নিজের সৎ ভাইয়ের উপর অন্যরকম অনুভূতি অনুভব করছিস। রূপা এবার রাগে ফেটে পড়ে বলল, দেখ, হাসবি না একদম, মুখ ভেঙে দেব তোর। আমার কি করার আছে? আমি কি জানতাম যে উনি আমার ভাই হবেন? বৃষ্টির হাসি থামছে না, আর রূপার বুকের ভেতরটা সেই
অস্বস্তিতে এখনো তোলপাড় করছে। রাত 10টা বেজে গেছে, কিন্তু বাঁধন এখনো রুমের দরজা খুলেনি। ওদিকে রূপা খাওয়ার নাম করে নিচে আসছে না। সবাই ডাকতে গেলে বারবার শুধু বলছে পরে খেয়ে নেবে। বৃষ্টির প্রচণ্ড খিদে পেয়েছে, সে খেয়ে দিয়ে নিজের মতো ঘুমিয়ে পড়ছে, কিন্তু রূপার চোখে এক ফোঁটা ঘুম নেই। তার বুকের ভেতরটা এক বিশ্রী অস্বস্তিতে ধকধক করছে। এই কয়েকদিনে এই মানুষটার প্রতি নিজের মনে যে ভালো লাগার বীজ বুনেছিল, এখন সেটা ভাবতে নিজের উপর ঘৃণা হচ্ছে। সে নিজেকে নিজে সাজিয়ে কিভাবে এখন বাঁধন ভাইয়ের সামনে যাবে। রাত বাড়ার সাথে সাথে রূপার পেটের ক্ষুধাটা পাল্লা দিয়ে বাড়ছে। মনে মনে ভাবলো এতক্ষণ নিশ্চয় বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। এই সুযোগে চট করে খেয়ে আসাই বুদ্ধিমানের কাজ। যেই ভাবা সেই কাজ। সে পা টিপে টিপে রুমের দরজা খুলে বের হলো। নিচে নেমে ড্রয়িং রুমের আলো জ্বালালো। ডাইনিং টেবিলে গিয়ে দেখলো খাবারগুলো আগে থেকে যত্ন করে ঢেকে রাখা, ঢাকনা দিয়ে রাখা। সে নিঃশব্দে খেতে বসলো, কিন্তু বিপদে ঘটলো মাঝপথে। খাওয়ার মাঝে হঠাৎ তার প্রচণ্ড কাশি উঠলো। কাশির চোটের উপর নাজেহাল অবস্থা। চোখ মুখ লাল হয়ে গেছে, অথচ উত্তেজনায় পানির গ্লাসের কথা ভুলে গেছে। সমান তালে কেসেই যাচ্ছিল সে। হঠাৎ অগোচরে কেউ একজন ঠান্ডা পানির গ্লাসটা তার সামনে এগিয়ে দিল। রূপা তখন কাশির চোটে এতটাই অস্থির যে কে পানি দিল তা দেখার সময় পেরোল না। তড়িঘড়ি করে গ্লাসটা নিয়ে এক ঢোক দিয়ে সবটুকু পানি সাবার করে দিল। তারপর একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে নিচু স্বরে বলল, থ্যাংক ইউ। শব্দটা উচ্চারণ করতেই রূপা নিজেকে নিজের জায়গায় থমকে গেল। মাঝরাতে ডাইনিং টেবিলে তাকে পানি দেওয়ার মতো কে জেগে আছে। সে ধীর পায়ে ঘাড় ঘুরিয়ে সামনে তাকালো। তার সাথে সাথে তার বুকের স্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। গলার কাছে দলা পাকিয়ে এলো এক জড়তা। সামনে দাঁড়িয়েছে বাঁধন। তার দু হাত পকেটে গোছা, পরনে ছাই রঙের টি শার্ট আর সাদা ট্রাউজার। গোছানো চুলগুলো এখন অবিন্যস্ত আর এলোমেলো আছে। তবে সব থেকে বেশি ভীত জাগাচ্ছে তার অস্বাভাবিক লাল হয়ে থাকা চোখ জোড়া। সেই রক্তবর্ণ দৃষ্টি স্থির হয়ে আছে রূপার উপর। রূপার সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল। হৃৎপিণ্ডটা যেন বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না এই মুহূর্তে ঠিক কী করা উচিত। কথা বলবে নাকি এক দৌড়ে রুমে পালিয়ে যাবে। এভাবে নিস্তব্ধতা কয়েক মুহূর্তে কেটে গেল। অবশেষে রূপা সাহস সঞ্চয় করে ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। যেই না পাশ কাটিয়ে চলে যেতে নেবে, অমনি সেই গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর পাত্রের মতো তার পা থামিয়ে দিল। দাঁড়াও। রূপা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। প্রবাদে আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। রূপার অবস্থাটাই। সে ধীর পায়ে ঘুরে দাঁড়ালো, মাথাটা নিচু করে রাখলো, ভয়ে কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে বলল, জি ভাইয়া বলুন। বাঁধনের কণ্ঠস্বর এবার আরও ধারালো হলো। তুই রূপা, এই কথাটা আগে বলিসনি কেন আমাকে? ইউ শুড হ্যাভ ইনফর্ম মি বিফোর। রূপা মাথা নিচু করে কোনো মতে তোতলাতে বলল, আমি জানতাম না যে আপনি আমার ভাই। জানতাম না তো। বাকিটুকু উচ্চারণ করার আগে বাঁধন সজোরে একটা ধমক দিল, শাট আপ। কে বলেছে আমি তোর ভাই? বাঁধনের এই রণমতি দেখে রূপার আত্মা কেঁপে উঠল। ভাই হয়েও সে এভাবে অস্বীকার করছে কেন? রূপার দু চোখ বেয়ে অবাধ্য জল গড়িয়ে পড়ার উপক্রম হলো। সে থরথর করে কাঁপতে লাগলো। রূপাকে চুপচাপ থরথর করে কাঁপতে দেখে বাঁধন তার দিকে এগিয়ে আরও এক পা এগিয়ে এলো। তার কণ্ঠস্বর জমাট বাঁধা বরফের মতো শীতল। কী হলো, উত্তর দিচ্ছিস না কেন? টেল মি। রূপা চোখ মুছে এবার মাথা তুলে তাকালো। তার কণ্ঠে এবার জমে থাকা অভিমানটা ফুলে উঠল। সে ধরা গলা বলল, হয়তো আপনি আমার মা আর বাবার সম্পর্কটা মেনে নিতে পারেননি, তবে সমাজের চোখে আপনি আমার আপন না হলেও আপনি আমার ভাই। এই ট্রুথটা আপনি চাইলে অস্বীকার করতে পারবে না। কথাটা শেষ হতে না হতে বাঁধনের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার ভেতরকার দীর্ঘদিনের পুষে রাখা ঘৃণাটা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল রূপার গালে। থাপ্পড় সেই শব্দে পুরো হলঘুম যেন এক কেঁপে উঠল। রূপা তাল সামলাতে না পারে পেছনের ডাইনিং টেবিলে ধরে ফেলল। তারপর গালে হাত দিয়ে মাথা নিচু করে ডুকরে কেঁদে উঠল। বাঁধনের পর নিচু হয়ে রূপার একদম মুখের কাছে মুখ এনে দাঁত চেপে বলল, ডোন্ট ইউ ডিয়ার। এই মুখ দিয়ে আরেকবারও আমাকে ভাই ডাকলে তোর চিবুকের সব কটা দাঁত আমি থাপ্পড় দিয়ে ফেলে দেবো। হার্টলেসলি তোর জিভ কেটে ছিঁড়ে ফেলবো আমি। রূপা অবিশ্বাস্য দৃষ্টিতে ঝাপসা চোখে বাঁধনের দিকে তাকালো। বাঁধন তখন উন্মাদের মতো চিৎকার করল, তুই আমার বোন? ইন হুইচ লাইফ? কোন জন্মের বোন তুই আমার? না তুই আমার বাবার রক্ত, আর না তুই আমার মায়ের রক্ত। তুই হলে জাস্ট একটা আউটসাইডার, একটা বাইরের মেয়ে, অন্যের রক্ত শরীরে নিয়ে
অন্যের বাড়িতে রাজরানীর মতো বসে গেছিস, আর এখন আমাকে ভাই বানিয়ে সম্পর্ক পাতাতে এসেছিস? রূপা আর কোনো কথা বলতে পারলো না। বাঁধনের প্রতিটি শক্ত বিষাক্ত তীরের মতো তার বুক চিরে আসলো। মাথা নিচু করে সে শুধু অঝরে কাঁদতে লাগলো। আর সে হারহিম করা এক সত্যের মুখোমুখি হয়েছে। বাঁধন তাকে কেবল অপছন্দ করে না, বরং মনে প্রাণে ঘৃণা করে। এতদিন সব ধোঁয়াটা যেন মুহূর্তে পরিষ্কার হয়ে গেল। কেন বাঁধন কখনো তার সামনে আসতো না? কেনই বা বাড়ির বড়রা তাকে বাঁধনের সামনে যেতে দিত না? দাঁড়িয়ে থাকার মতো শক্তিটুকু রূপা হারিয়ে ফেলছে। সারা শরীর যেন ভেঙে আসছে। সে ফোঁপাতে ফোঁপাতে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নিজের রুমে ঢুকে সজোরে দরজাটা বন্ধ করে দিয়ে খাটের উপর আশ্রয় পড়ল। তার কান্নার শব্দ দেওয়াল ভেদ করে বাইরে না হলো, ভেতরে হাহাকার যেন পুরো ঘরটাকে ভারী করে তুলল। নিচে নিস্তব্ধ হলরুমে একা দাঁড়িয়েছে বাঁধন। কয়েক মুহূর্তের জন্য তার মনে হলো কাজটা ঠিক হলো। সে ঠিকই মেয়েটাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলছে। ওর কান্নারত ফ্যাকাশে মুখটা মনে পড়তে বুকের ভেতর কোথাও একটা সূক্ষ্ম টান লাগলো। কিন্তু পরক্ষণে একরাশ ঘৃণে মুখ কুঁচকে ফেলল সে। নিজের মনকে শক্ত করে বিড়বিড় করলো, নো, যা করছিস একদম ঠিক করছিস। দিস ইজ হোয়াট শি ডিজার্ভ। বাঁধন ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়েছিল। আসলে সে নিচে নেমেছিল এক কাপ কড়া কফি বানিয়ে নিতে, যাতে রাতের ঘুমটা তাড়ানো যায়। কিন্তু এসে দেখে রূপা বিষম খেয়ে কাঁদছে, অথচ মেয়ের কাশির জোরে এতটাই আসছে যে পানির গ্লাসটা পর্যন্ত নিতে পারছে না। তবে ঘৃণা ভুলে সে মানবিকতার খাতিরে যে চুপচাপ পানিটা বাড়িয়ে দিল। কিন্তু রূপা ওই ভাই ডাকটা তার মস্তিষ্কের সব কটা শিরায় আগুন ধরিয়ে দিয়েছিল। সকালে খুব ভোরে ঘুম ভাঙল রূপার। জানলার ফাঁক গলে নরম সোনালি আলো এসে পড়ছে তার মুখে। চারপাশটা এখনো শান্ত নীরব, যেন পুরো পৃথিবী ঘুমিয়েছে। পাশ ফিরে তাকাতে তখন বৃষ্টি এখনো বাচ্চাদের মতো নাক ডেকে গভীর ঘুমে আচ্ছন্ন। তার ঠিক পাশে গোল হয়ে শুয়ে আছে ছোট্ট ক্যান্ডি। ক্যান্ডিকে দেখা মাত্র রূপার ঠোঁটের কোণে অজান্তে এক মায়াভরা হাসি ফুটে উঠল। কেন জানি এই ছোট্ট প্রাণীটিকে দেখলে তার মনটা অদ্ভুতভাবে হালকা হয়ে যায়, যেন সমস্ত দুঃখ, ভয় আর অস্বস্তি কয়েক মুহূর্তের জন্য কোথাও হারিয়ে ফেলে। সে ধীরে ধীরে ক্যান্ডিকে তুলে নিল। ছোট্ট তুলতুলে শরীরটা তার বুকের সাথে মিশে যেতে রূপার ভেতরে নরম হয়ে এলো। সে আদর করে ক্যান্ডিকে নরম লোমে হাত বুলাতে লাগলো। ক্যান্ডি আধো ঘুমে চোখে রূপার হাতে জিভ বুলাতে লাগলো, যেন নিজের ভাষায় অভিমান করে বলছে তার খুব খিদে পেয়েছে। রূপা হেসে ফেলল। তারপর ক্যান্ডি এর গোলাপি নাকে আলতো করে টোকা দিয়ে আদরে গেল, ওলে বাবু, তোমার বুঝি অনেক খিদে পেয়ে লেগেছে? ক্যান্ডি আবারও তার হাতে মুখ ঘষতে রূপার হাসিটা আরো গভীর হলো। সে ক্যান্ডিকে কোলে নিয়ে নিচে নেমে এলো। ততক্ষণে পুরো বাড়ি ভোরের ব্যস্ততা শুরু হয়েছে। রান্নাঘর থেকে মশলার গন্ধ ভেসে আসছে। রজনী রহমান আর শিল্পী রহমান সকালে রান্না নিয়ে ব্যস্ত। রূপা চুপচাপ ফ্রিজ খুলে একটা টাটকা গাজর আর লাল টমেটো বের করলো। তারপর ক্যান্ডিকে কোলে নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। এত সকালে তাকে রান্নাঘরে দেখে রজনী রহমান মেয়েটার দিকে দেখে মুচকি এসে বললেন, তুই এত সকালে রান্নাঘরে কি করছিস? রূপা ক্যান্ডির কান টেনে আদর করতে করতে নরম গলে বলে, এই ক্যান্ডির খিদে পেয়েছে, ওর জন্য গাজর আর টমেটো কাটতে আসলাম। রজনী রহমানের মুখে মায়াভরা হাসি ফুটে উঠল। তিনি রূপার হাত থেকে গাজর আর টমেটো নিয়ে বললেন, তুই দাঁড়া, আমি কেটে দিচ্ছি। এই বলে খুব যত্ন করে ছোট ছোট টুকরো করে একটা বাটিতে সাজিয়ে রাখলেন। রূপা বাটিটা হাতে নিয়ে আবারও নিজের রুমে ফিরে এলো, কিন্তু রুমে না গিয়ে সোজা ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে পা রাখতে ভোরের বাতাস, ঠান্ডা বাতাসের সাথে তার চুল উড়িয়ে দিল। মুহূর্তে মনটা কেমন শান্ত হয়ে গেল। আকাশটা এখনো পুরোপুরি উজ্জ্বল হয়নি। নরম কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। ফাঁকা রাস্তার দু একটা গাড়ি ধীরে ধীরে চলছে। দূর মসজিদ থেকে ভেসে আসা কোরআন তেলাওয়াত সুরের সকালটা আরো মায়াময় লাগছে। রূপা ব্যালকনির রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ক্যান্ডিকে গাজরের টুকরো খাওয়াতে লাগলো। ছোট্ট ক্যান্ডি মজা করে খাচ্ছে আর মাঝে মধ্যে গোল গোল চোখ তুলে রূপার দিকে তাকাচ্ছে। ঠিক তখনই হঠাৎ চোখ চলে যায় নিচে গেটের দিকে। আহসান রহমান আর বাঁধন গেট দিয়ে ভেতরে ঢুকছে। সম্ভবত ফজরের নামাজ পড়ে ফিরছেন দুজনেই। বাঁধনকে দেখার মতো রূপার বুকের ভেতরটা ধক করে উঠল। গত রাতে সেই মুহূর্তে আচমকা তার চোখের সামনে ভেসে উঠল বাঁধনের রাগে জ্বলে ওঠা চোখ। রূপার গাল দুটো অজান্তে হালকা লাল হয়ে উঠল। সে দ্রুত চোখ নামিয়ে নিল। এই মানুষটার দিকে তার আর তাকাতে চায় না। যতটা সম্ভব দূরে থাকবে বাঁধনের থেকে, খুব দূরে। বৃষ্টি ঘুম থেকে উঠে এলোমেলো চুলে দাঁত ব্রাশ করতে করতে ব্যালকনিতে চলে এলো। চোখে এখনো ঘুমের ঘোর লেগে আছে। রূপার সামনে এসে সে বড় একটা হাই তুলে অলস গেলে বলল, কখন উঠছিস? রূপা ক্যান্ডির মাথায় আলতো করে
হাত বুলাতে বুলাতে শান্ত গলে বলল, এই তো কিছুক্ষণ আগে। বৃষ্টি এবার কৌতূহল চোখে ক্যান্ডির দিকে তাকালো, তারপর আঙ্গুল দিয়ে ক্যান্ডি নরম গালে আলতো খোঁচা দিয়ে মুগ্ধ গলে বলল, আচ্ছা একটা কথা, এতটা কিউট খরগোশ তুই কোথায় পেলি? কাল থেকে দেখছি এই খরগোশটা তোর হাতেই ঘুরছে। রূপা মুচকে এসে ক্যান্ডিকে আরও কাছে টেনে নিল, তারপর তার নরম হাতে হাত বুলিয়ে ধীরে ঘুরলে রাস্তায় বললে। বৃষ্টি যেন বিশ্বাস করতে পারলো না, চোখ বড় বড় করে অবাক হয়ে বলল, হোয়াট, সিরিয়াসলি? এত সুন্দর একটা খরগোশ কেউ রাস্তায় ফেলে রাখে নাকি? আর দেখ না, একদম শান্ত, কাউকে খামচে দেয় না, মনে হচ্ছে কারো খুব আদরের পাল্লা খরগোশ ছিল। রূপার চোখে হঠাৎ একটুখানি মায়া নেমে এলো। সে ক্যান্ডির ছোট্ট কানটা ছুঁয়ে নরম গলে বলল, আমি প্রথম থেকে বুঝেছি ও খুব ভালো একটা বাচ্চা, হয়তো কেউ অনেক আদর ভালোবাসা দিয়ে বড় করছে, তাই তো মানুষের ভালোবাসা বুঝে। বৃষ্টি কিছুক্ষণ ক্যান্ডির দিকে তাকিয়ে থেকে আবার বলল, কিন্তু কেউ ওকে রাস্তায় ফেলে যাবে কেন? রূপা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর দূরে দাঁড়িয়ে তাকিয়ে ধীর গলায় বলল, হয়তো পথ হারিয়ে ফেলেছে, না মানুষ ওকে পুষতো, সে কোনো বিপদে পড়ে ওকে রাস্তায় রেখে যেতে বাধ্য হয়েছে। রূপার কথাটা মুহূর্তের জন্য বৃষ্টিকে চুপ হয়ে গেল, তারপর ক্যান্ডিকে কোলে তুলে নিয়ে আদর করে গালে গাল ঠেকে হেসে উঠল, যাই বলিস না কেন বাচ্চাটা ভীষণ কিউট আর মিষ্টি, একদম তুলতুলে বেবির মতো। রূপা হেসে ক্যান্ডির নাকটা আলতো করে চেপে ধরে বলল, তার জন্য ওর নাম দিয়েছি ক্যান্ডি। বৃষ্টির সাথে সাথে হেসে উঠল, ক্যান্ডির নরম কানটা টানতে টানতে বলল, একদম পারফেক্ট হয়েছে, সত্যি বলছি ওর সাথে নামটা দারুণ মানিয়েছে। দুজনের কথার মাঝে ধীরে ধীরে সকালটা পুরোপুরি জেগে উঠল। ব্যালকনিতে ভোরের আলো ছড়িয়ে আছে, বাতাসে ঠান্ডা ক্যান্ডির সাদা লোমগুলো হালকা উড়ছে। সময় গড়িয়ে প্রায় 8টার দিকে বাড়িতে এলো অখিল। সে মূলত বাঁধনের সাথে দেখা করতে এসেছে। অখিলকে দেখে বাড়ির সবাই বেশ আপন করে নিল। রজনী রহমান থেকে শুরু করে আহসান রহমান সবার সাথে খুব সহজভাবে কথা বলতে লাগলো। তার ব্যবহারটা এমন অল্প সময়ে মানুষকে আপন করে নিতে পারে। কিছুক্ষণ সবার সাথে গল্প করার পর অখিল আর বাঁধন কথা বলতে বলতে বাড়ির পেছনে বড় বাগানের দিকে চলে গেল। সকালের হালকা রোদ তখন ঘাসের উপর পড়ে চকচক করছে। দূরে গাছের পাতায় জমে থাকা শিশির এখনো পুরো শুকায়নি। পরিবেশ শান্ত হলেও বাঁধনের মুখে সেই শান্তির কোনো ছাপ নেই। তার চোখ মুখ শক্ত, ভেতরে যেন অদৃশ্য কোনো চাপা অস্থিরতা কাজ করছে। হাঁটতে হাঁটতে সে নিচু ঠান্ডা গলায় অখিলকে জিজ্ঞেস করলো, কেসটার আপডেট কি? অখিল কয়েক সেকেন্ড চুপ থেকে গম্ভীর গলা বলল, কেভিনকে রিমান্ডে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে নারী পাচারের পুরো চক্র একাই চালাতো না, এর পিছনে আরও কেউ আছে। বাঁধনের চোয়াল মুহূর্তে শক্ত হয়ে গেল, চোখের দৃষ্টি ভয়ঙ্কর ঠান্ডা হয়ে গেল। সে থেমে গিয়ে ধীরে বলল, মুখ খুলছে? অখিল এবার মাথা নাড়ল, হ্যাঁ, একটা নাম বলেছে, মারুফ হোসেন। নামটা উচ্চারণ হতে যেন সময়টা 1 সেকেন্ডের জন্য থেমে গেল। বাঁধনের হাঁটার গতি থেমে গেল, তার চোখে ধীরে ধীরে অখিলের দিকে উঠল। চোখের ভিতরে স্পষ্ট বিস্ময় আর সন্দেহ জমে উঠল। সে ভারী গলায় বললেন, কী নাম বললি? অখিল ভুরু কুঁচকে আবার বলল, মারুফ হোসেন। জানা গেছে এই মুহূর্তে তিনি দেশের বাইরে আছেন, এজন্য আমাদের টিম এখনও কোনো অ্যাকশন নিতে পারছে না। অখিল আরও কিছু বলছিল, কিন্তু বাঁধন কানে তখন কিছুই ঢুকছে না। মুহূর্তের মধ্যে ঝড়ের মতো ভেসে এলো সেদিনের কথা। রূপা বলেছিল তার বাবার নাম মারুফ হোসেন। বুকের ভিতরটা হঠাৎ অদ্ভুতভাবে ধক করে উঠল। তাহলে কি? না, এটা কি শুধুই নামের মিল, নাকি সত্যি রূপার আসল বাবা রজনী রহমানের প্রথম স্বামী এই ভয়ঙ্কর নারী পাচার চক্রের সাথে যুক্ত? বাঁধনের মুখটা ক্রমশ গম্ভীর হয়ে উঠতে দেখে অখিল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর ভুরু কুঁচকে শান্ত গলায় জিজ্ঞেস করলো, তুই মনে হয় কোনো টেনশন আছিস, কোনো সমস্যা? বাঁধন মুহূর্তে নিজের ভেতরে অস্থিরতাকে চাপা দিল, মুখের ভাব স্বাভাবিক রাখার চেষ্টা করে নিচু গলায় বলল, না, তবে এই কেসটা যত দ্রুত সম্ভব সলভ করতে হবে। মারুফ হোসেনকে যে কোনোভাবে দেশে ফিরতে বাধ্য করতে হবে। কথাটা বলার সময় তার চোখের দৃষ্টি ভয়ঙ্কর ঠান্ডা হয়ে উঠল, যেন নামটার পিছনে লুকিয়ে থাকা মানুষটাকে সে এখনই সামনে পেলে শেষ করে ফেলবে। অখিল মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, আলতাফ সাহেবও একই কথা বলছে, লোকটা দেশের বাইরে থাকায় কাজটা আরও কঠিন হয়ে গেছে। দুজনের কথার মাঝে বাড়ির ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো শান্তা। অখিল এসেছে শুনে রুম থেকে বের হয়েছে। সেদিনের সাহায্যের জন্য মানুষটাকে একটা ধন্যবাদ অন্তত বলা দরকার মনে করে হয়েছিল তার। হালকা রঙের একটা সালোয়ার পরে চুপচাপ হাঁটতে হাঁটতে সে বাগানের দিকে এগোলো। সকালের বাতাসে তার ওড়না হালকা উঠছে, কিন্তু কিছু কাছে আসতে সে থেমে গেল। অখিল আর বাঁধন দুজনে এত মনোযোগ দিয়ে কথা বলছে যে তাদের
মুখ দেখে বোঝা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বাঁধন মুখটা গম্ভীর আরও কঠিন হয়েছে, আর অখিল অস্বাভাবিক রকম সিরিয়াস। শান্তা কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে রইল। এখন হঠাৎ গিয়ে বিরক্ত করা তার ঠিক হবে না, তাই সে সামনে এগোলো না। দূর থেকে চুপচাপ তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তবে আর চোখ বরাবর গিয়ে আটকে গেছে অখিলের মুখে। অখিল শান্ত স্থির ভঙ্গিতে কথা বলার ধরনটা থেকে শান্তার বুকের ভেতরটা হঠাৎ অদ্ভুতভাবে ধক করে উঠল। মনে হলো বুকের ভেতরের স্পন্দনটা কেঁপে উঠল। সে নিজেই বুঝতে পারল না এমন কেন হচ্ছে। সাধারণ মেয়েরা তো সেই পুরুষকে দেখে এমন অনুভব করে যাকে তাদের ভালো লাগে, যাকে দেখলে বুকের ভেতরটা অস্থিরতা কাজ করে। কিন্তু তার তো ভালো লাগে বাঁধনকে। তাহলে বাঁধনকে দেখে কখনো এমন অনুভূতি হয় না কেন? আর এই মানুষটা দেখে বুকলে কেন বুকের ভেতরটা কেমন এলোমেলো হয়ে যায়? শান্তা নিজের ভাবনার মাঝে হারিয়ে গেছিল। ঠিক তখনই একটা ভারী পুরুষালী কণ্ঠ ভেসে এলো তার কাছে। আর শান্তা, কেমন আছো? শান্তা হালকা চমকে উঠে সামনে তাকালো, দেখলো বাঁধন আর অখিল দুজনে তার সামনে দাঁড়িয়েছে। বাঁধন সবার মধ্যে একদম সোজা হয়ে দাঁড়িয়েছে, দুই হাত প্যান্টের পকেটে গোছা, চোখে সেই চিরচেনা শান্ত অথচ গভীর দৃষ্টি। তার পাশে দাঁড়িয়ে থাকে অখিল, চোখে মুখে এক অদ্ভুত অস্থিরতা। তার উপস্থিতি যেন আলাদা একটা চাপ তৈরি করছে। শান্তা দ্রুত নিজের ভেতরে অস্থিরতাকে লুকিয়ে ফেললো। তারপর ঠোঁটে ছোট্ট হাসি এনে অখিলের দিকে তাকিয়ে বলল, জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? অখিল হালকা মাথা নেড়ে বলল, ভালো। তোমার শরীর এখন কেমন আছে? শান্তা ছোট্ট করে মাথা নাড়িয়ে বলল, ভালো। অখিল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে আবার শান্ত গলায় বলল, এখন কি ভয় করে? প্রশ্নটা শুনে শান্তার ভেতর বিরক্তি ভরে উঠল। এই লোকটা কি সবসময় অফিসারদের মতো কথা বলে? বাড়ির ভেতরে জেরা করা অভ্যাস যায় না নাকি? তবু মুখে কিছু প্রকাশ না করে কোনো মতো বললেন, না। অখিল এবার হালকা মাথা নেড়ে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি টেনে বলল, গুড। একদম স্ট্রং থাকবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো রূপা আর বৃষ্টি। দুজনের পরনে কলেজ ড্রেস, কাঁধে ব্যাগ। তবে আজ রূপাকে যেন অন্য দিনের চেয়ে আলাদা লাগছে। আর সে দুই বেনি করেনি, পুরো ঘন চুল ছেড়ে দিয়েছে। হাঁটু পর্যন্ত নেমে যাওয়া সিল্কের এর মতো চুলগুলো হালকা বাতাসে উঠছে। মাথায় সাদা রঙের ছোট্ট বানি ইয়ার হ্যান্ডব্যান্ড, যেটা তাকে এতটাই কিউট আর নিষ্পাপ দেখাচ্ছে যে দূর থেকে দেখলে মনে হয় কোনো পুতুল হেঁটে বেরিয়ে যাচ্ছে। ফর্সা মুখে একদম হালকা গোলাপি আভা, বড় বড় চোখ দুটোতে ঘুম ভাঙা কোমলতা এখনও রয়ে গেছে। ক্যান্ডিকে খাইয়ে দিয়ে সে নিজের রুমে এসেছে। চাইলে সাথে নিয়ে যেতে পারত, কিন্তু যদি কলেজে গিয়ে ক্যান্ডি কাউকে আশ্রয় দেয় বা ছাড় কিছু বলে, এভাবে আর নিয়ে আসেনি। দুজনের পেছনে বেরিয়ে এলো আকাশ। আকাশের পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট, আর শার্টের হাতা দুটো নিখুঁতভাবে কনুই পর্যন্ত গোঠানো, চুলগুলো হালকা জেল দিয়ে সুন্দর করে সেট করা। দূর থেকে দেখলে সত্যি সিনেমার কোনো হিরো মনে হতো। আকাশ গাড়ির পাশে এসে দাঁড়িয়ে হালকা হাসলো। তারপর রূপার বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল, দুজনে আমার গাড়িতে ওঠো, আমি পৌঁছে দিচ্ছি। বৃষ্টি কথা শুনে একটু অস্বস্তিতে পড়ে গেল। যে মানুষটা থেকে সে দূরে থাকতে চায়, সেই মানুষটা বারবার অদ্ভুতভাবে তারই সামনে এসে দাঁড়ায়। রূপা আর বৃষ্টি গাড়ির দিকে এগোতে ঠিক তখনই বাগানের দিক থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে এলো বাঁধন, অখিল আর শান্তা। অখিলকে দেখে আকাশ আর গাড়িতে উঠল না, সোজা গিয়ে তার সাথে হ্যান্ডশেক করলো। আগে পরিচয় হয়েছিল দুজনের। অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে আরও ভালো সম্পর্ক তৈরি হয়েছে। দুজনে নিজের মধ্যে কথা বলতে লাগলো। এদিকে রূপা চোখ গিয়ে আটকে রইল বাঁধনের উপর। লোকটা যেন নিজের আলাদা এক জগতে দাঁড়িয়েছে, পুরো মনোযোগ ফোনে। শরীরে কালো রঙের ফিটিং টি শার্ট, নিচে সাদা ট্রাউজার, বাম হাতে পকেটে গোজা, ডান হাতে ফোন স্ক্রোল করছে। কপালটা হালকা কুঁচকে আছে, চোয়াল শক্ত, মুখে সেই ভয়ঙ্কর গম্ভীর ভাব যেটা দেখলে মনে হয় মানুষটা সবসময় রাগ নিয়ন্ত্রণ করে রাখে। সকালের নরম আলো তার ফর্সা মুখটা আরও তীক্ষ্ণ লাগছে। এলোমেলো চুলগুলো কপালে উপরে উড়ে এসে পড়ছে। একটা পুরুষ কতটা মারাত্মক আকর্ষণীয় হতে পারে সেটা বাঁধনকে না দেখলে হয়তো কেউ বুঝতো না। বৃষ্টি কিছুক্ষণ হা হয়ে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে রূপার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বাঁধন ভাই কিন্তু সেই হ্যান্ডসাম রে, দেখ কত লম্বা। ওনার সামনে আকাশ ভাইয়া আর ওই ছেলেটাকে দেখে আমার মনে হচ্ছে দুজনে 15 বছরের কৃষক। রূপার সাথে সাথে চোখ বড় বড় করে বৃষ্টির দিকে তাকালো, তারপর দাঁত চেপে নিচু গেলে বলল, ফালতু কথা বন্ধ কর, চুপচাপ দাঁড়িয়ে থাক। বৃষ্টি খিলখিল করে হেসে উঠল, তারপর দুষ্টুমি ভরে চোখে রূপার দিকে তাকিয়ে ফিসফিসে বলল, একটা মারাত্মক সত্যি কথা বলি শোন, আমিও যদি তোর জায়গায় থাকতাম তাহলে তোর মতো আমিও বাঁধন ভাইয়ের পর ক্রাশ খেয়ে বসে থাকতাম।
রূপা সাথে সাথে রাগী চোখে তাকালো বৃষ্টির দিকে। তার চোখ মুখ এমনভাবে কুঁচকে গেল যেন বৃষ্টির গলা টিপে ধরবে। বৃষ্টি সেটা দেখে হেসে ফেলল, তারপর ঠোঁট কামড়ে কোনোরকম নিজের হাসি চেপে চুপ গেল। এদিকে বাদল তখন রূপাদের দিকে তাকায়নি, পুরো মনোযোগ ফোনের দিকে। কিন্তু অখিলের নজর হঠাৎ গিয়ে পড়ল রূপা আর বৃষ্টির উপর। সে আকাশের দিকে তাকিয়ে ভুরু তুলে জিজ্ঞাসা করলো, ওই দুটা মেয়ে আবার কে? আকাশ ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো, তারপর হালকা হাসি দিয়ে বলল, ও রূপা আর বৃষ্টি। রূপা আমার চাচাতো বোন, আর ওর ফ্রেন্ড বৃষ্টি আর রূপা তা তোমাদের এসপি সাহেবের ছোট বোন। রূপা নামটা কানে যেতে বাঁধনের আঙ্গুলের থেমে গেল ফোনের স্ক্রিনে। ধীরে ধীরে সে মাথা তুলে সামনে তাকালো, আর পরের মুহূর্তে তার দৃষ্টি গিয়ে স্থির হলো রূপার উপর। রূপা তখন অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়েছে। সকালের বাতাসে তার লম্বা কালো চুলগুলো এলোমেলোভাবে উঠছে, কখনো গাল ছুঁয়ে দিচ্ছে, কখনো ঠোঁটের কোণে এসে লেগেছে। সাদা বানি ইয়ার হেডব্যান্ডে মেয়েটাকে অসম্ভব নিষ্পাপ লাগছে। বাঁধন নিচে থেকে ধীরে ধীরে পুরো মেয়েটাকে পর্যবেক্ষণ করলো। কলেজ ড্রেস, কাঁধে ব্যাগ, চুলগুলো খোলা, আর সেই ঘন কালো চুল হাঁটুর নিচ পর্যন্ত নেমে যায়। চুলগুলো থেকে চোখ সরাতে দিচ্ছে না তাকে। অদ্ভুতভাবে বাঁধনের বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। সে খুব ভালো করে লক্ষ্য করছে, এই মেয়েটাকে দেখলে তার ভেতরে কেমন যেন অস্বাভাবিক কিছু হতে থাকে। মাথা কাজ করা বন্ধ করে দেয়, রাগ হয়, আবার চোখ সরাতে পারে না। আজ রূপাকে চুল ছেড়ে থাকতে দেখে তার ভীষণ রাগ হলো, চোয়াল শক্ত হয়ে উঠল। এইভাবে চুল ছেড়ে কলেজে যাচ্ছে কেন মেয়ে? মানুষকে কি দেখাতে দেয়? তার খুব ইচ্ছে করছে এখনই গিয়ে একটা চর বসে দাঁত চেপে বলতে, তোর সাহস কী করে হয় চুল ছেড়ে কলেজে যাওয়ার? কিন্তু ঠিক তখনই বুকের ভেতর বহুদিনের জমে থাকা তীব্র ঘৃণাটা আবার মাথা তুলে দাঁড়ালো। এই মেয়ের জন্য তো তাকে দেশ ছাড়তে হয়েছিল। এই মেয়ের জন্য তার পুরো পৃথিবী একসময় এলোমেলো হয়েছিল। আর সেই অতীতের আগুন আজও বাঁধনের ভিতরে নীরব জ্বলছে। বাঁধনের ভাবনার মাঝে অখিল তার দিকে একটু ভুরু কুঁচকে একটু অবাক হয়ে সন্দেহ মেশানো গলা বলল, বাঁধন, এসব কী শুনছি? তোর বোন? তোর মানে তোর বোন তো কোনো বোন নেই, তাহলে বোন কোত্থেকে হলো? বাঁধন একবার থামলো না। সে সোজা বাড়ির ভেতরে দিকে হাঁটতে হাঁটতে একদম গম্ভীর ও মুখ শক্ত, পকেটে হাত গোছা, চোখ সামনে স্থির। তারপর পিছনে না তাকে একেবারে কেটে যাওয়া গলা বলল, আমার কোনো বোন নেই। কথাটা শেষ করে বড় বড় পা ফেলে বাড়ির ভেতরে চলে গেল। তার কণ্ঠে কোনো আবেগ ছিল না, ছিল শব্দগুলোর ভেতরে যেন এক অদ্ভুত দূরত্ব আর কড়াকড়ি জমেছিল। তার চলে যাওয়ার পর পরিবেশটা মুহূর্তে থমথমে গেল। আকাশ একটু থেমে অখিলের দিকে তাকালো, তারপর শান্ত গলা বলল, আসলে রূপা আমার বর্তমান চাচির মেয়ে, মানে চাচির আগের পক্ষের মেয়ে। ও। অখিল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বিষয়টা পরিষ্কার হয়ে মাথা নেড়ে হালকা একটা হাসি দিল। ও আচ্ছা, বুঝেছি, সৎ বোন। সকাল 10টা। আনন্দমোহন কলেজ। রূপা, বৃষ্টি, কেয়া আর নাদিয়া ক্লাসরুমে এক কোণায় বসে আড্ডায় মগ্ন। ক্লাস শুরু হতে এখনও কিছুটা সময় বাকি, তাই পুরোটা ক্লাসে ছোটোখাটো হইচই চলছে। আর বৃষ্টি তো কলেজের সেই বাঁধনের বর্ণনা দেওয়া শুরু করে দিয়েছে। লোকটা কত লম্বা, কত হ্যান্ডসাম, কত ভয়ঙ্কর গম্ভীর, সব মিলিয়ে যেন যে কোনো সিনেমার হিরো। বৃষ্টির মুখে বাদবিনের প্রশংসা শুনতে শুনতে নাদিয়া হঠাৎ রূপর কোণে গুঁতো মেরে দুষ্ট হাসি দিয়ে বলল, কিরে, কি শুনছি? ঘরে এত কিউট একটা ভাই আছে, আগে বলিস না কেন? একটু লাইন পাতিয়ে দে না, ফ্রেন্ড থেকে সরাসরি ভাবি হয়ে যাই। রূপা বিরক্ত চোখে তাকে ঠান্ডা গলা বলল, এত দরকার হলে তুই নিজে গিয়ে পটা। নাদিয়া সাথে সাথে নাটকীয় ভঙ্গিতে বুকের উপর হাত রেখে বলল, আরে তুই আমার ফ্রেন্ড, আর বাঁধন তো তোর ভাই, তুই একটু সাপোর্ট করলে প্রেম হয়ে যাবে। বৃষ্টি এবার স্বপ্নমাখা মুখ করে বেঞ্চে হেলান দিয়ে বলল, আহা সোনা, লোকটা যতটা হ্যান্ডসাম ততটা গম্ভীর। সারাক্ষণ মুখটা এমন করে রাখে যেন দুনিয়ার সব মানুষের উপর রাগ করে বসে আছে। কেয়া হেসে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বুঝতে পেরেছি, পুরো রাগী বয় টাইপ। শুনতে কিন্তু ইন্টারেস্টিং লাগছে। নাদিয়ার সাথে সাথে কেয়ার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে ঘোষণা করলো, তুই দেখবি কি, আগে পটাবো তো আমি এখন থেকে দুলাভাই ডাকার অভ্যাস করে নেই। বৃষ্টি হো হো করে হেসে উঠল, তারপর নাটকীয় ভঙ্গিতে বলল, আরে ভাই, ওই মানুষটাকে পটানো মানে আস্ত একটা পাহাড় কাটা। আমার তো মনেই হয় না বাঁধন ভাইয়া কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট আছে। ওনাকে সবসময় দেখি গম্ভীর চুপচাপ, যেন হাসতে ভুলে গেছে। কেয়া চুলে হাত বুলিয়ে আত্মবিশ্বাসী গলা আওড়ালো, তাতে কি, আমি কি কম নাকি? দুইটা রোমান্টিক কথা বলে পটিয়ে ফেলবো, দেখে নিস। ওদের এসব আজে বাজে কথা শুনে রূপার মাথা গরম হয়ে যাচ্ছিল। সে বিরক্তি হয়ে দুই কান চেপে ধরে দাঁত খিচিয়ে বলল, তোরা চুপ করবি?
কথা বলার হলে বারান্দায় গিয়ে বল। নাদিয়া রূপার কাঁধে হাত রেখে নাটকীয় ভঙ্গিতে বলল, আহা ননদিনী, এভাবে রেগে যাচ্ছ কেন? রূপা দাঁতে দাঁত চেপে বসে রইল, মনে মনে ঠিক করে ফেলেছে আর কাউকে বাঁধনের নামে নিলে সে আজ সত্যি কাউকে মেরে ফেলবে। এসব ফালতু কথা শোনার একদম মুড নেই তার। ঠিক তখনই ক্লাসরুমের দরজার সামনে এসে থামলো আকাশ। মুহূর্তে পুরো ক্লাস চুপ হয়ে গেল। হাতে ফাইল, মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব, চোখে মুখে এতটাই স্ট্রিক্টনেস যে কেউ চাইলে সহজেই দুষ্টুমি করার সাহস পায় না। সবাই একসাথে দাঁড়িয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। আকাশ ক্লাসের দিকে একবার ঠান্ডা চোখে দেখে গম্ভীর কণ্ঠে বলল, ওয়ালাইকুম সালাম, সিট ডাউন। সবাই চুপচাপ বসে পড়ল। আকাশ টেবিলের উপর ফাইলটা রেখে পুরো ক্লাসরুমে চোখ বুলালো। তারপর দুই হাত টেবিলে রেখে কড়া অথচ স্পষ্ট ইংরেজি উচ্চারণ করতে বলল, গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। কয়েক সেকেন্ড থেমে আবারও বলল, বাট রিমেম্বার ওয়ান থিং, দিস ইজ নট এ প্লেস ফর ওয়েস্টিং টাইম, দিস ইজ এ ক্লাসরুম, নট এ গসিপ জোন। কথাটা সে বলে সেই ক্লাসরুমের কয়েকজনের দিকে কড়া চোখে তাকালো। সাথে সাথে সবাই সোজা হয়ে বসে গেল। আকাশ এবার বই খুলতে খুলতে বলল, নাও টেক আউট ইয়োর বুকস অ্যান্ড ইয়েস, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনি এক্সকিউজ অ্যাবাউট ইনকমপ্লিট লিসেন টুডে। তার কণ্ঠটা ধীরে ধীরে আরও কঠিন হয়ে গেল। ইফ এনিওয়ান ইজ আনপ্রিপেয়ার দেন বি রেডি টু লিভ মাই ক্লাস ইমিডিয়েটলি, আই হেট ইরেসপন্সিবিলিটি। পুরো ক্লাসরুম মুহূর্তে থমথমে হয়ে গেল। যে যার বই বের করতে করতে ব্যস্ত হয়ে পড়লো। বৃষ্টি ধীরে ধীরে রূপার কানের কাছে মুখ এনে আতঙ্কিত গলায় ফিসফিস করে বলল, এই রে, এখন কি হবে? আমি তো পড়াই শিখি নেই। রূপা বইয়ের দিকে তাকিয়ে ঠান্ডা গলা আড়ল, তাহলে বসে বসে ঘোড়ার ডিম খা। কারণ মাফের আশা তুমি আমার ভাইয়ের কাছ থেকে করো না। আমার ভাইয়া মাফ করার মতো মানুষই না, সেটা তো তোমাকে নতুন করে বলতে হবে না। তুমি ভালো করেই জানো আকাশ ভাই কেমন। বৃষ্টির বুকের ভিতর ধকধক শুরু হয়ে গেছে। ভয়ে তার মুখটা একদম নিষ্পাপ হয়ে গেছে। এমন একটা ভাব করেছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এদিকে আকাশ একে একে সবার কাছ থেকে পড়া নিতে শুরু করলো। কেউ ঠিকঠাক উত্তর দিচ্ছে না, কেউ আবার আটকে যাচ্ছে। যারা পারছে না তাদের কাউকে দাঁড় করিয়ে রাখছে, কাউকে কান ধরে দাঁড়াতে বলছে। পুরো ক্লাসে থমথমে পরিবেশ। রূপাকে জিজ্ঞাসা করা হলে সে অনায়াসে উত্তর দিল, আগেই পড়া শিখে এসেছিল। আকাশ কিছু না বলে মাথা নেড়ে সামনে এগিয়ে গেল। তারপর পালা হলো বৃষ্টির। মুহূর্তে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে বড় বড় ঢোক গিলতে লাগলো, হাত পা ঠান্ডা হয়ে আসছে ভয়ে। আকাশ বই থেকে চোখ তুলে সোজা বৃষ্টির দিকে তাকালো। তারপর গম্ভীর ও কড়া কণ্ঠে প্রশ্ন করলো, মিস বৃষ্টি, অ্যান্সার মি। বৃষ্টি মাথা নিচু করে দাঁড়িয়ে, মনে হচ্ছে এখনই কান্না করে দিবে। সেকেন্ডে কয়েক সেকেন্ড পর আমতা আমতা করে কাঁপা গেলে বলল, স্যার, ইয়ে মানে শিখি নেই। আকাশ এক সেকেন্ডও দেরি করলো না, তার চোয়াল শক্ত হয়ে গেল। তারপর ঠান্ডা অথচ ভয়ঙ্কর কড়া কণ্ঠে আদেশ করলো, স্ট্যান্ড আপ প্রপারলি অ্যান্ড হোল্ড ইউর ইয়ার্স। বৃষ্টি হতভম্ব হয়ে তাকালো। আকাশ এবার আরও কঠিন গলে শুধল, ডোন্ট ইউর হিয়ার মি। বৃষ্টি কেঁপে উঠে তড়িঘড়ি করে কান ধরে দাঁড়িয়ে গেল। পুরো ক্লাসরুম চুপ। আর রূপা পাশ থেকে মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। হঠাৎ কি যেন মনে হতে আকাশ আবার বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টি তখনও কান ধরে দাঁড়িয়েছে, মুখটা এমন করে রেখেছে যেন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ সেই। আকাশ কয়েক সেকেন্ড চুপচাপ তার দিকে তাকিয়ে থেকে গম্ভীর ঠান্ডা কণ্ঠে বলল, মিস বৃষ্টি, ক্লাস শেষে আপনার বাবার নাম্বারটা আমার কেবিনে দিয়ে যাবেন। কথাটা শুনে বৃষ্টির হাত পা যেন বরফের হয়ে গেল। কলিজা ধক করে উঠে কেঁপে উঠল। এই লোকটা তার বাবার নাম্বার চাইছে কেন? পড়া পারেনি বলে কি বাসায় কমপ্লেন করবে? বাবা যদি জানতে পারে যে পড়া না শিখে ক্লাসে আসে, তাহলে তার রক্ষা নেই। বৃষ্টি ধীরে ধীরে মুখ তুলে আকাশের দিকে তাকালো। মুখটা একদম পুঁটি মাছের মতো হয়ে আছে, চোখ দুটোতে স্পষ্ট আতঙ্ক। বুকের ভিতর ধকধক শব্দ যেন সে নিজে শুনতে পাচ্ছে। তার অসহায় চেহারা দেখে মনে হচ্ছে মুখে কিছু না বললেও চোখ দিয়ে মিনতি করছে, স্যার প্লিজ এবারের মতো মাফ করে দেন, আর হবে না। বৃষ্টি অসহায় নিষ্পাপ মুখটা দেখে আকাশের ভেতরে অদ্ভুত একটা মজা কাজ করলো। মেয়েটা ভয় পেলে কেন জানে আরও বেশি কিউট লাগে। তবে মুখে আর কিছু প্রকাশ করলো না, বরং আরও গম্ভীর মুখ করে বাইরের দিকে তাকালো সে। আর মনে মনে ঠান্ডা হাসি দিয়ে বলল, ক্লাসে পড়া না পাওয়াই তাই না? দাঁড়াও দেখাচ্ছি মশা। ক্লাস শেষ করে বৃষ্টি আর আকাশের কেবিনে যাওয়ার সাহস পেল না। যা হওয়ার হবে। তবুও কোনোভাবে নিজের বাবার নাম্বার আকাশকে দিতে পারবে না। লোকটা যদি সত্যি বাসায় কমপ্লেন করে দেয় তাহলে আজ তার জীবন শেষ।
কলেজ ছুটির পর আকাশ, রূপা আর বৃষ্টি সাথে নিয়ে বাড়ি ফিরল। গাড়ির ভেতরে তিনজনে চুপচাপ। সারা দিনের ক্লাসে সবাই ক্লান্ত। বাড়িতে ফিরে বৃষ্টি সোজা রুমে ঢুকে ব্যাগটা বিছানায় ছুঁড়ে মারল। তারপর জামা কাপড় নিয়ে কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে রূপা রুমে ঢুকে চারিপাশে তাকাতে লাগলো। তার চোখ প্রথমে ক্যান্ডিকে খুঁজলো, কিন্তু রুমের কোথাও ক্যান্ডিকে দেখা গেল না। বিছানার পাশে নেই, সোফার নিচে নেই, আশেপাশে কোথাও নেই। রূপার বুকের ভিতরটা ধক করে উঠল। ক্যান্ডি তো সাধারণত রুম ছেড়ে কোথাও যায় না। সে তাড়াহুড়ো করে ড্রেস না খুলে ব্যালকনিতে চলে গেল, কিন্তু সেখানেও ক্যান্ডি নেই। মুহূর্তে তার বুকের ভিতর ভয় জমতে শুরু করলো। সে দৌড়ে দৌড়তে দৌড়তে নিচে নেমে এসলো। ড্রয়িং রুমে এসে টিভি দেখছিলেন রজনী রহমানা। রূপা হাঁপাতে হাঁপাতে তার সামনে এসে উদ্বিগ্ন করে বলল, আম্মু, ক্যান্ডিকে দেখছো? রজনী রহমান টিভি থেকে চোখ সরিয়ে অবাক হয়ে বললেন, না তো, কেন? রুমে নেই? রূপার কণ্ঠে এবার স্পষ্ট অস্থিরতা ফুটে উঠল। না মা, কোথাও নেই। ঠিক তখনই উপরতলা থেকে সিঁড়ি বেয়ে নামতে নামতে শান্তা বলল, ক্যান্ডিকে আমি বাঁধন ভাইয়ের রুমের দরজার সামনে বসে থাকতে দেখছিলাম। হয়তো ভাইয়ের রুমে ঢুকে পড়েছে, গিয়ে দেখে আয়। বাঁধনের রুম? কথাটা কানে দিতে রূপার বুকের ভেতরটা ধক করে উঠল। ভয়ে তার গলা শুকিয়ে এলো। সে অজান্তে জিভ দিয়ে ঠোঁট ভেজাতে লাগলো। বাঁধনের রুমে যাওয়ার কথা ভাবলে তার বুক কেঁপে উঠছে। লোকটার সামনে দাঁড়ানো কঠিন, আর এখন সরাসরি তার রুমে যেতে হবে। কিন্তু ঠিক তখনই হঠাৎ রূপার মনে পড়ে গেল সেদিনের কথা, যেদিন সে ক্যান্ডিকে রাস্তা থেকে তুলেছিল। সেদিন বাঁধন খরগোশটাকে দেখে নাক মুখ কুঁচকে ফেলেছিল, যেন জীবনের সবচেয়ে বিরক্তকর কিছু দেখেছে। তাহলে আজ যদি সত্যি ক্যান্ডি তার রুমে ঢুকে যায়, আজ যদি বাঁধন রাগ করে ক্যান্ডিকে ব্যালকনি দিয়ে ছুরি মেরে, ভাবতেই মাথায় আসতে রূপার বুকের রক্ত যেন শুকিয়ে গেল। ক্যান্ডিকে হারানোর ভয় মুহূর্তের মধ্যে তার সব ভয়কে হার মানিয়ে দিল। সে আর এক সেকেন্ডও দেরি করল না। প্রায় দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো, সোজা বাঁধনের রুমের দিকে। রূপা দৌড় এসে হাঁপাতে হাঁপাতে বাঁধনের রুমের দরজার সামনে থামলো। দরজাটা হালকা খোলা ছিল। সে ধীরে ধীরে ভেতরে ঢুকে পাগলের মতো চারপাশে তাকাতে লাগলো। ঠিক তখনই তার চোখ দিয়ে আটকালো বাঁধনের বড় পরিপাটি করা গুছানো টেবিলের উপর। সেখানে নিশ্চুপ হয়ে গোল হয়ে বসে আছে ক্যান্ডি, যেন পৃথিবীর কোনো চিন্তা নেই। ক্যান্ডিকে একদম সুস্থ দেখে রূপা চোখ বন্ধ করে গভীর একটা নিঃশ্বাস নিল। মনে হলো বুকের ভেতর থেকে একটা বিশাল পাথর সরে গেছে। সে ধীরে ধীরে চোখ খুলে আবার চারপাশে তাকালো। রুমে বাঁধন নেই, তবে ওয়াশরুমের ভেতর থেকে ঝিরিঝিরি পানি পড়ার শব্দ আসছে। বোঝাই যাচ্ছে বাঁধন ভেতরে আছে। মুহূর্তের উপর বুকটা আবার ধক করে উঠল। তবুও ক্যান্ডিকে নিতে হবে। ঠিক তখনই হঠাৎ করে তার চোখ ঘুরে গেল পুরো রুমটার দিকে। এই প্রথম সে বাঁধনের রুমে এসেছে। ছোটবেলায় কখনো এসেছে কিনা তার মনে নেই, তবে যতদূর সম্ভব মনে পড়ে এই রুমটা সবসময় বন্ধ দেখেছি। বাঁধন বিদেশে থাকার সময় তো দরজায় সবসময় তালা ঝুলিয়ে থাকতো, কিন্তু রুম আজ রুমটার ভিতরে ঢুকে রূপা কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। পুরো রুমটা যেন কোনো দামি ম্যাগাজিনের ছবি থেকে তুলে আনা। চারপাশে এত নিখুঁতভাবে গোছানো যে বিশ্বাসই হয় না এটা কোনো ছেলের রুম। বড় কিং সাইজে বেডটা একদম টানটানি করে গোছানো, সাদা কালো কম্বিনেশনে চাদর একটু ভাঁজ নেই। রুমের একপাশে বিশাল বুক শেলফ, সেখানে সারি সারি ইংরেজি বই, ফাইল আর কিছু মেডেল সুন্দর করে সাজিয়ে রাখা আছে। দেওয়ালে দামি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর্টফ্রেড ঝুলছে। এক কোণে রাখা আধুনিক ডিজাইনের ল্যাম্পটা পুরো রুমের নরম সোনালি আলো ছড়িয়ে দিচ্ছে। বড় গ্লাসের জানলার পাশে কালো লেদারের একটা সোফার সামনে ছোট্ট টেবিলের উপর কয়েকটা ফাইল, ঘড়ি আর একটা দামি গাড়ির চাবি, আর বাঁধনের কাজের টেবিল। সেটা এতটাই নিখুঁতভাবে গোছানো যে যে দেখে মনে হয় কেউ প্রতিদিন স্কেল দিয়ে মেপে জিনিস রাখে। দামি ল্যাপটপ, ওয়্যারলেস হেডফোন, কালো রঙের ঘড়ি, কিছু অফিসের ফাইল, আর পাশে একটা সিলভার কলমদানি। পুরো রুমে একটা ঠান্ডা পুরুষালী গন্ধ ছড়িয়েছে। অদ্ভুতভাবে সেই গন্ধের উপর বুকের ভেতরে কেমন যেন কাঁপন তুলল। সে ধীরে ধীরে চারপাশে তাকিয়ে মনে মনে একটাই কথা আওড়ালো, মানুষটা যেমন ভয়ঙ্কর তার রুমটাও ঠিক তেমনই। রূপার ভাবনার মাঝে ক্যান্ডি হঠাৎ ছোট্ট লাফ দিয়ে টেবিলের উপর নড়ে উঠল। তার পা মাটিতে ছুঁই ছুঁই করে কাঁপছে, আর ছোট কান দুটো বারবার নাড়ছে। রূপার চোখ গিয়ে পড়ল ওর দিকে। মুহূর্তে বুকের ভেতরটা আবার ধক করে উঠল, কারণ ক্যান্ডি যেখানে দাঁড়িয়েছে ঠিক তার পাশে বাঁধনের ল্যাপটপ রাখা। একটু এদিক ওদিক হলে সরাসরি ধাক্কা খাবে, আর ও এত উঁচু থেকে পড়লে ল্যাপটপ ভাঙা নিশ্চিত। রূপার শ্বাস আটকে গেল। সে বড় বড় ঢোক গিলতে গেল, হাত দুটো অস্থির হয়ে গেল। দৌড়ে গিয়ে ক্যান্ডিকে থামানোর চেষ্টা করলো, কিন্তু ভয় আর তাড়াহুড়া গলার স্বর কেঁপে উঠল, ক্যান্ডি সোনাবাবু, নেমে আসো প্লিজ। কথাটা শেষ হলো না ঠিক মতো। ক্যান্ডি তখন ছোট্ট শরীর ঘুরিয়ে নামতে লাগলো, আর ঠিক সেই মুহূর্তে
তার এক পা ল্যাপটপের কোণে লেগে গেল। 1 সেকেন্ডের জন্য সময় যেন থেমে গেল। ল্যাপটপটা টেবিলের কিনারা থেকে দুলে উঠল। রূপার চোখ বড় বড় হয়ে গেল আতঙ্কে। পর মুহূর্তে ঠাস, ল্যাপটপ সোজা মেঝেতে আছড়ে পড়ল। ল্যাপটপ মেঝেতে পড়েই মুহূর্তে স্ক্রিনের গ্লাস চূর্ণ বিচূর্ণ হয়ে সাদা ফ্লোরে ছড়িয়ে পড়ল। টুকরো টুকরো কাচের শব্দ যেন সরাসরি এসে রূপার বুকে বিঁধল। সে ভয়ে কাঁপতে কাঁপতে শার্ট আটকেছে। ঠিক তখনই ক্যান্ডি আবারও ছোট্ট করে নড়ল। টেবিলের উপর রাখা করমদানিটা দুলে উঠল। টুপ করে সেটিও পড়ে গেল। রূপার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, চারপাশটা ঝাপসা লাগছে। পৃথিবীটা যেন ধীরে ধীরে অন্ধকার হয়েছে। বাঁধন যদি এসব দেখে ফেলে তাহলে আজ তার রক্ষা নেই। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। রূপার বুক কেঁপে উঠল। ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো বাঁধন। পরনে নেভি ব্লু শার্ট, হাতা দুটো নিখুঁত কুনোয় পর্যন্ত গোটানো, শার্টের উপরের দুটো বোতাম খোলা। সেখান থেকে উঁকি দিচ্ছে ফর্সা শক্ত বুকের অংশ, যেটা থেকে ভয়ঙ্কর রকমের পুরুষালী আকর্ষণ এনে দিয়েছে। নিচে সাদা প্যান্ট আর সাদা জুতো। পুরো মানুষটাকে যেন অদ্ভুত পরিষ্কার আর অভিজাত লাগছে। চুলগুলো ভেজা ভেজা, কিছুটা এলোমেলো হয়ে কপালের উপর পড়েছে। মুখে এখনো পানির ফোঁটা লেগেছে। আলো পড়তে সেগুলো চিকচিক করে উঠছে তার ফর্সা ত্বকের উপর। বাম হাতের কবজির নিচে আঁকা কালো ট্যাটু যেন হীরার মতো ঝিলে উঠছে। তার ধারালো চর, গভীর চোখ আর ঠান্ডা গম্ভীর মুখ মিলিয়ে মানুষটাকে এতটাই মারাত্মক আকর্ষণীয় লাগছে যে কয়েক সেকেন্ডের জন্য রূপা নিজের ভয়টা ভুলে গেল। হা করে বাঁধনের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে কোনো সিনেমার ভয়ঙ্কর সুন্দর নায়ক হঠাৎ বাস্তবের সামনে এসে দাঁড়িয়েছে। বাঁধন চোখ গিয়ে থামল রূপার উপর। সকালের সেই কলেজের ড্রেস এখনো গায়ে, মাথায় সাদা বানি ইয়ার হেয়ার ব্যান্ড আছে। তবে সকালের ফ্রেশ মুখটা আর নেই। এখন মুখটা ক্লান্ত, ভীত আর নিষ্পাপ লাগছে। চোখ দুটো স্পষ্ট ভয় জমেছে। অদ্ভুতভাবে এই ভীতু অসহায় মেয়েটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলছে। বাঁধন না চাইতে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তার দিকে, কিন্তু ঠিক পর মুহূর্তে তার চোখ গিয়ে আটকালো মেঝেতে। সাদা ফ্লোরের উপর পড়েছে ভাঙা ল্যাপটপ। স্ক্রিন চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কাচের টুকরো মতো অংশ। মুহূর্তে বাঁধনের শান্ত চোখ দুটো জ্বলে উঠল, গোলমরিচের মতো লাল হয়ে উঠল তার দৃষ্টি। এই ল্যাপটপ সে সরকার থেকে পেয়েছে মাত্র কিছুদিন আগে, আর এর মধ্যে সেটা এমনভাবে ভেঙে গেল তার চোয়াল শক্ত হয়ে উঠল, শিরাগুলো ফুলে উঠতে লাগলো। সে আগুন ঝরা চোখে ধীরে ধীরে রূপার দিকে তাকালো, যেন এখন এই মেয়েটাকে তুলে আছাড় মারবে। বাঁধনের সেই ভয়ঙ্কর রাগী দৃষ্টি দিকে রূপার বুকটা যেন পুরো পৃথিবী কেঁপে উঠল। তার হাত পা ঠান্ডা হয়ে এলো, শ্বাস আটকে উঠলো। মনে হচ্ছে এখনই কান্না করে দিবে। বাঁধন রাগে কিছু বলতে যাবে, ঠিক তখনই তার চোখ গিয়ে পড়লো টেবিলের উপর, যেখানে নিশ্চুপ হয়ে বসে আছে ক্যান্ডি। ছোট্ট কান দুটো নড়ছে ধীরে ধীরে। মুহূর্তে বাঁধনের বুঝতে বাকি রইল না এই ছোট্ট খরগোশটা তার ল্যাপটপ টেবিলের উপর থেকে ফেলে দিছে। সে রাগে নিজের ঠোঁট কামড়ে ধরে চোখ বড় বড় করে শ্বাস নিল। তারপর ধীরে ধীরে আগুন ঝরা চোখে তুলে তাকালো ক্যান্ডির দিকে। ছোট্ট খরগোশটা টেবিলের উপর নিশ্চুপ হয়ে বসে আছে। এক ঝটকায় সে টেবিলের সামনে গিয়ে ক্যান্ডিকে দু হাতের মুঠো শক্ত করে খামচে ধরছে। হঠাৎ এমন শক্ত চাপে ক্যান্ডি ব্যথায় কুঁকিয়ে উঠল। ছোট্ট শরীরটা ভয়ে কাঁপছে, পাগুলো ছটফট করছে। বাঁধন দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, হাউ ডিয়ার ইউ, বিচ্ছু একটা বাচ্চা, তোর এত বড় সাহস আমার জিনিস ভাঙিস! তার গলা ভয়ঙ্কর কাঁপে পুরো রুমটা থমকে গেল। পরের মুহূর্তে সে ক্যান্ডিকে সজোরে মেঝেতে আছড়ে মারার জন্য হাত তুলল। তা আর ঠিক তখনই রূপার মনে হলো কেউ যেন তার বুকের ভেতর তীর তাক করছে। সে দৌড়ে এসে বাঁধনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তার লম্বা ঘন চুলগুলো এলোমেলো হয়ে সাদা ফ্লোরে ছড়িয়ে পড়ল। কাঁপতে কাঁপতে সে দুহাত জোর করলো, চোখ বেয়ে টপ টপ পানি গড়িয়ে পড়ছে। কান্না ভেজা কাঁপা কণ্ঠে সে বাঁধনের দিকে তাকিয়ে মিনতি করে বলল, ওকে মারবেন না প্লিজ, ও ছোট একটা অবুঝ বাচ্চা, ও না বুঝে ভুল করে ফেলেছে, প্লিজ ওকে কিছু করবেন না, আল্লাহর দোহাই লাগে। বাঁধন হাত মাঝপথে থমকে গেল, ঘাড় বাঁকিয়ে রূপার দিকে তাকায়। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ দুটো জবা ফুলের মতো লাল করে ফেলছে। এখনো অবিরল কাছে, গাল দুটো লাল হয়ে আছে, ঠোঁট দুটো তীব্র হয়ে তিত্তির করে কাঁপছে। রূপার এই মায়াবী অশ্রুসিক্ত মুখটা দেখে বাঁধনের বুকের অদ্ভুত এক জানি নেশা চড়ে গেল। ভেতরে চড়া রাগটা অজান্তে একদম শিথিল হয়ে এলে সে হাত আলগা করে ক্যান্ডিকে ছেড়ে দেয়। ক্যান্ডি ছাড়া পেয়ে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। রূপা কিছু বুঝে ওঠার আগে বাঁধন শক্ত মুঠোয়
তার হাত ধরে। এক চরম ঝটকায় রূপাকে ফ্লোর থেকে তুলে সোজা দেওয়ালের সাথে পিষে ধরে। বাঁধন তার মুখটা রূপার একদম মুখের কাছে নিয়ে এসে এতটাই গেছে যে একে অপরের তপ্ত নিঃশ্বাস একদম গা ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ করে বাঁধন থেকে এইভাবে দেওয়ালের সাথে চেপে ধরল কেন ভেবে রূপার দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে সে ছাড়া পাওয়ার জন্য দু হাত দিয়ে ব্যাকুল হয়ে ছটফট করতে থাকে। কিন্তু বাঁধনের শরীরে তীব্র পুরুষালী ঘ্রাণ তার নাক বেয়ে যেন ভেতরের কলিজার ভিতর ঢুকে পড়ে। ভয়ে আর এক অজানা অনুভূতি রূপার পুরো শরীর অবশ হয়ে যায়। বাঁধনের রূপার চোখের দিকে তাকিয়ে বলে, রূপ দেখিয়ে ম্যাড বানাতে চাস? নিজেকে কি ভাবিস তুই? একটা কথা কান খুলে শুনে কে, পৃথিবীর সব ছেলে তোর জন্য পাগল হলে গেলে আই ডোন্ট কেয়ার। এই জাওয়াত অধীর বাঁধন কোনোদিন কারোর জন্য পাগল হয়নি, আর না কোনোদিন হবে। এই ভালোবাসার মনে তোর জন্য না, শুধু ঘৃণাটুকু বেঁচে আছে। সো ডোন্ট ট্রাই টু প্লে উইথ মি। বাঁধনের এই রহস্য কথার মানে বোঝে না রূপা। চোখে অবাক হয়ে তার দিকে তাকায়, কিন্তু মুখে উত্তর দেওয়ার মতো কিছু পায় না। বাঁধন ফের বলে, কী হলো, কথা বলছিস না কেন? ডোন্ট ইউ হ্যাভ এনি ওয়ার্ড? রূপা নিজের কাঁপতে থাকা কণ্ঠটা সামলিয়ে নিয়ে শুধায়, কি কি বলছেন ভাইয়া এসব? বাঁধন এক চিলতে বাঁকা হাসে, বুঝতে পারছিস না কি বলছি? আর ইউ আনসার আইস, ফিডার খাইস? রূপা কিছু বুঝতে পারছে না। বাঁধন হঠাৎ কেমন খ্যাপাটে আচরণ করছে। বাঁধনের চোখ দুটো রক্তবর্ণ লাল হয়ে গেছে। সেই চোখে এক অদ্ভুত মাতাল করা নেশা যা সম্পূর্ণ রূপার উপর আটকে আছে। রূপার এই অসহায় চাহনি বাঁধনের হাটে গিয়ে তীব্র তীরের মতো লাগে। সে নিজের ভিতর পরিষ্কার বুঝতে পারছে না মেয়েটাকে এত কাছ থেকে দেখলে কেমন জানি ম্যাড হয়ে যায়। সে নিজের উপর সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলে। বাঁধন এত কাছের উপস্থিতিতে রূপার শরীর একদম অবশ হয়ে আসছে। ভয়ের অজানা তীব্র অনুভূতি তার প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। বাঁধন রূপার এই নাজুক আর কাবু অবস্থাকে ঝটপট তুলে নেয়। সে এক ঝটকায় উল্টো ঘুরে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে যথাযথ স্বাভাবিক করে গম্ভীর কণ্ঠে বলে, আমার ল্যাপটপ ভেঙে দিল এই বিচ্ছু একটা বাচ্চা মেয়ে। ওই ল্যাপটপের দাম জানিস? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? রূপা নিজের ধকপক করতে থাকা বুকে হাত রেখে বড় বড় শ্বাস নেন। নিজেকে কোনো মতো একটু সামলে নিয়ে কাঁপা কণ্ঠে বলে, ও ইচ্ছে করে করেনি, ভুল করে পড়ে গেছে। পাথর রূপার দিকে আবার শটাং ঘুরে দাঁড়ায়। তার চোখের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, ওটা আমার গভর্নমেন্ট থেকে দেওয়া অফিসিয়াল ল্যাপটপ ছিল, মাত্র কিছু নিল। এখন আমি ওদের কি জবাব দেবো? হোয়াট শুড আই সে? বলবো একটা বিচ্ছু একটা বাচ্চা এটা নষ্ট করে ফেলেছে? রূপা চরম অপরাধীর মতো মাথা নিচু করে ফেলে নিজের হাত দুটো শক্ত মুঠো করে নেয়। একদম নিচু কণ্ঠে বলে, সরি ভাইয়া। এই কথাটা শোনা মাত্র বাঁধনের ভেতরে দমে যাওয়ার রাগটা যেন আবার দাউ দাউ করে জ্বলে ওঠে। রূপাকে আবার দেওয়ালের সাথে চেপে ধরে বাঁধন নিজের মুখটা তার মুখের একদম ইঞ্চিখানেক দূরত্বে নিয়ে ক্ষিপ্ত কণ্ঠে থাপ্পড়ে গাল লাল করে দেবো। তোকে বলছি না আমাকে ভাই ডাকবি না? হাউ ডেয়ার ইউ! সাহস কী করে হয় আমাকে ভাই ডাকার? ডুকরে কেঁদে দেয় রূপা। তার চোখে রবিটের পানি বাঁধনের বুকের শার্ট লেপটে গেছে। সে চোখ বুজে ছটফট করে আকুল কণ্ঠে বলে, রুমে যাব আমি, ছাড়েন আমাকে। আর আমি আমার ল্যাপটপ কিনে দেবো 1 সপ্তাহের মধ্যে। মস্তিষ্ক দাউ দাউ করে জ্বলে ওঠে বাঁধনের। বুকের ভেতর চেপে থাকা তীব্র অহংকার এক নিমেষে চড়া হয়ে ওঠে। চোখের মণি দুটো রাগে স্থির হয়ে যায়। সে রূপার অবাধ্য চোখের দিকে তাকিয়ে ধিক্কার কণ্ঠে বলে, কি বললি, ল্যাপটপ কিনে দে? দাম কত জানিস? ডু হ্যাভ এনি আইডিয়া? তোর বাবার যোগ্যতা নেই এই ল্যাপটপ কিনে দেয়। তোর বাবার যোগ্যতা নেই বলেই তো তোর মা লোভে আমার বাবার কাছে এসেছে, আর তুই কিনা আমার ল্যাপটপ কিনে দেবে? হাউস অফ ফানি! বাঁধনের কাছে এক মুহূর্তে দম নিতে পারছে না রূপা। বাঁধনের শরীরে তীব্র ঘ্রাণ, মুখের তপ্ত নিঃশ্বাস তরি তাকে যেন জ্যান্ত মেরে ফেলেছে। প্রতি সেকেন্ড তার ভেতর সমস্ত শক্তি ফুরিয়ে আসে। সে দেওয়ালের শক্ত প্যালেস্তার সাথে নিজের শরীরটাকে আরও বেশি লেপ্টে দিয়ে কাতর কণ্ঠে বলল, ছাড়ুন প্লিজ। রূপার ছটফট নিয়ে বাঁধনের মনে এক তীব্র কুর আনন্দ দিচ্ছে। নিজের চড়া স্বভাবের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সে আরও এগিয়ে আসে। মেয়েটাকে যেন নিজের সমস্ত পৌরুষ শক্তির নিচে একদম বিলীন করে দিতে চায়। রূপা থরথর করে কাঁপতে থাকা ঠোঁটের একদম মুখোমুখি নিজের ঠোঁট এনে এক দৃষ্টিতে তাকিয়ে একদম নিচু গম্ভীর স্বরে বলে, যদি না ছাড়ি? কথা শেষ হতে রূপার পুরো শরীরটা নিস্তেজ হয়ে ঢলে পড়ে বাঁধনের শক্ত বুকের উপর। জীবনে প্রথম কোনো পুরুষ তার এত সীমানার ভিতরে এসেছে, এতটাই নিবিড়ভাবে তাকে অবরুদ্ধ করেছে। পুরুষের শরীরে অচেনা তীব্র সুবাস, মুখের তপ্ত নিঃশ্বাসে
ঝাপটা রূপার চেনা জগৎটাকে 1 সেকেন্ডে উলটপালট করে দিল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড মাথার ভেতর সব কিছু কেমন যেন ফাঁকা হয়েছে। স্নায়ুর উপর সমস্ত জোর হারিয়ে এক গভীর ক্লান্তিতে জ্ঞান হারিয়ে পড়ে গেল সে। রূপার মেঘে লম্বা চুলের গোছা বাঁধনের শার্টের বোতামে আটকে চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ছে। মেয়েটার এমন অবাধ্য নৈকট্যে বাঁধনের বুকের ভেতরে ধূপখানি আচমকা তীব্র গতিতে বাজতে লাগলো। সম্পূর্ণ নিথর হয়ে মেয়েটা ঢলে আছে বাঁধনের শক্ত বুকে। শরীরের কোথাও কোনো স্পন্দন নেই, সেই সামান্যতম নড়াচড়া। বাঁধন রূপার অবশ মাথাটা নিজের বুকের সাথে আলতো করে ধরে রেখে সোজা করার চেষ্টা করতেই এই শরীরটা মেঝেতে পড়ে নিল। মুহূর্তে অসাধকতায় বাঁধন 2 হাত তার নরম কোমর জড়িয়ে নেয়। মেয়েটা পুরো শরীর এখন শূন্যের মধ্যে ঝুলেছে। বাঁধন স্তব্ধ হয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে রূপার মুখের দিকে। বদ্ধ চোখের পাতায় পানি লেপটেছে, ঘন চোখের পাপড়িগুলো কান্নায় ভিজে নিষ্পাপ বাচ্চার মতো দেখাচ্ছে তাকে। চেতনা হারানো এই রূপসী মেয়েটাকে দেখতে এই মুহূর্তে আরো বেশি আকর্ষণীয় সুন্দর লাগছে, যা দেখে বাঁধনের ভেতরে সুপ্ত আবেগ চারা দিয়ে বুকের যেন এক প্রবল ঝড় তুলে ফেলল। এক ঝটকায় নিজেকে কোল পাজায় তুলে এনে রূপাকে। রূপার ঘরের দিকে পা বাড়াতে বাড়াতে চরম বিরক্তিমাখা চড়াকণ্ঠ বলে, মেয়েটা কি খায় না কিছু? কথায় কথায় এমন জ্ঞান হারিয়ে ফেলে। ইটস সো অ্যানোয়িং। অবচেতন রূপাকে পাজাকোলায় জড়িয়ে নিয়ে সোজা রূপার নিজের শান্ত স্নিগ্ধ রুমে নিয়ে আসে বাঁধন। বৃষ্টি ততক্ষণে শাওয়ার শেষ করে ভেজা চুলে ফ্রেশ হয়ে রুমে ফিরছে। বাঁধন আলতো ছোঁয়ায় রূপাকে নিয়ে বিছানার নরম তোষকে সাবধানে শুয়ে দেয়। ঠিক তখনই বৃষ্টি ব্যালকনি থেকে ঘরের ভেতরে পা রাখতে এই অভাবনীয় দৃশ্য দেখে মারাত্মক স্তব্ধ হয়ে যায়। সে কাঁপা কাঁপা ঠোঁটে অস্ফুট স্বরে বলে, রূপার কী হয়েছে? বাঁধন এক পলক বৃষ্টির দিকে তাকায়। নিজের স্বভাবসুলভ রুক্ষ গাম্ভীর্য রেখে চড়াখণ্ড, জ্ঞান হারিয়েছে, মুখে পানি দাও, ঠিক চলে আসবে। আর হ্যাঁ, জ্ঞান আসলে বলবে ঠিক মতো গেছে। শি ইজ সো উইক। কথাটা শেষ করে ঘর থেকে তড়িৎ গতিতে বেরিয়ে যায় বাঁধন। বৃষ্টি কয়েক মুহূর্তে স্তব্ধ ও মূর্তির মতো দাঁড়িয়ে থেকে নিজের ভেতরে জড়তা কাটিয়ে সোজা পানি এনে রূপার ফ্যাকাশে চোখে মুখে ছিটিয়ে দেয়। রূপা কপাল কুঁচকে এক গভীর অস্বস্তি নিয়ে আস্তে আস্তে চোখ খুলে। কোথায় আছে বোঝার চেষ্টা করে রূপা। বিছানার পাশে বসা বৃষ্টি কপালে হাত দিয়ে বেশ উদ্গ্রীব বলে, কী রে, কী এমন হয়েছে যে তুই আবার জ্ঞান হারিয়েছিস? সব স্মৃতি যেন এক ঝটকে মগজে ফিরিয়ে এলো রূপার। মনে পড়ে গেল সব কিছু। বাঁধনের একদম কাছে আসা তার পুরুষালী শরীরে মাদকতাময় ঘ্রাণ, সব কিছু তাকে এক অদ্ভুত অস্বস্তিকর অতলে গহ্বরে নিয়ে গেল। রূপাকে এমন নিঝুম হয়ে চুপচাপ থাকতে দেখে বৃষ্টি পুনরায় শুধালো, কী হলো বল? রূপা নিজের ভেতরে প্রবল ছটফটে নিমেষে আড়াল করে নিল। মলিন ঠোঁটে স্লান হাসি ফুটে বলে, কিচ্ছু হয়নি, শুধু। নিমেষে 2 ভুরু কুঁচকে তাকায় বৃষ্টি। তীব্র কৌতূহলে জানতে চায়, শুধু কি? এক বুক দীর্ঘশ্বাস ফেলল রূপা। খুব ধীর গলায় বলল, ক্যান্ডি বাঁধন হয়ে ল্যাপটপ ভেঙে ফেলেছে। বৃষ্টির চোখ যেন ধাক্কা খেয়ে কপালে উঠে গেল। তীব্র বিস্ময়ে বলল, কি বলিস? রূপা বিছানা ছেড়ে উঠে বসতে বসতে বলল, হ্যাঁ, উনি দারুণ খেপে গেছে। আমার এখন কিছু একটা করতে হবে। বৃষ্টির দুশ্চিন্তা আরো বলল। সে তটস্থ হয়ে বলল, এখন কি করবি তুই? রূপা কিছুক্ষণ গভীর ভাবনায় ডুবে থেকে বলল, আমি যাচ্ছি ওনার ল্যাপটপ ফেরত দিতে। কারো জিনিস ভাঙার দায় মাথায় নিয়ে বেঁচে থাকতে চাই না। বৃষ্টি চরম অবাক হয়ে বিছানা থেকে প্রায় লাফিয়ে উঠল। রূপার এমন অবস্থা কথা শুনে 2 চোখ কপালে তুলল। তুই কি পাগল হয়ে গেছিস? এতগুলো টাকা কোথায় পাবি? বাঁধন ভাইয়ের যে স্মার্ট আর কম দামে ল্যাপটপ কোনোভাবেই ব্যবহার করবে না। মিনিমাম 10 লাখের উপরে তো হবে। রূপার মলিন মুখে আলতো মাথা নাড়ল। বৃষ্টির ভুল ভাঙতে গিয়ে ঠোঁটে হালকা হাসি ফুটে, তুই পাগল, ওনার পার্সোনাল ল্যাপটপ ভাঙেনি, সরকারের দেওয়া ল্যাপটপ ভেঙেছে। এতক্ষণে বৃষ্টির বুকের উপর থেকে যেন মস্ত বড় একটা পাথর নেমে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে সোফায় বসে পড়ে বলল, ও তাই বল, ওটা আর কত হবে? ধর 1,20,000 বা 1,60,000। 1,60,000? অঙ্কটা মাথায় আসতে রূপার বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। এতগুলো টাকা সে হুট করে পাবে কোথায়? তার উপর নিজের জেদের বসে বলে এসেছে 1 সপ্তাহের মধ্যে ল্যাপটপ ফেরত দেবে। সে বৃষ্টির দিকে তাকিয়ে গভীর আকৃতি নিয়ে তাকে ফিসফিস করে বলল, তুই শিওর এতগুলো টাকা লাগে? বৃষ্টি সোফায় আরাম করে বসে পিঠ থেকে রূপার দিকে তাকালো। নিজের এক হাত নেড়ে বেশ ঝাঁকালো ভঙ্গিতে বলল, আরে হ্যাঁ। আচ্ছা দাঁড়া, এক একজনের ল্যাপটপের মডেল তো এক এক রকমের। তুই এক কাজ কর, ল্যাপটপের নামটা বল, আমি এখনই গুগলে সার্চ করে প্রাইস বের করবো। বলে বৃষ্টি হাতের ফোনটা আনলক করতে লাগলো। রূপা
কপালে হালকা হাত দিয়ে চোখ বুজে সেই মুহূর্তে ল্যাপটপের মনে করে লন্ড্রি ল্যাপটপটা যখন টেবিল থেকে ধপাস করে মেঝেতে পড়ে গেল, তখন সে আপসে দেখছিল ওটার ডিসপ্লে প্যানেলের নিচে চকচক রূপোলি অক্ষরে নাম লেখা ছিল। সেখানে ঝট করে চোখ খুলে বৃষ্টির দিকে ফিরে নামটা হলো এইচবি এলিট বুক 840। বৃষ্টির আঙুলগুলো এক মুহূর্ত সময় নষ্ট না করে ফোনের স্ক্রিনে ঝড় তুলল। সেকেন্ডের মধ্যে প্রাইসটা স্ক্রিনে ভেসে আসতে বৃষ্টির নিজের চোখ ছানাবড়া হয়ে গেল। সে ঝটপট বিছানার কাছে গিয়ে এসে ফোনটা রূপার চোখের সামনে দিয়ে ধরিয়ে দিয়ে তারপর হাতে দেখে বলল, দেখ, নিজের চোখে দেখে নে এবার। রূপা কাঁপা কাঁপা হাতে ফোনটা নিজের মুখের সামনে ধরলো। স্ক্রিনে জল করছে। দামটা দিকে নজর দিতে দুজনের চোখ এক ঝটকা কপালে উঠল। চোখের সামনে পরিষ্কার করে 1,60,000 টাকা প্রাইস। পুরো মাথাটা কেমন যেন ফাঁকা হয়ে চক্কর দিয়ে উঠল তার। সে দু হাত দিয়ে শক্ত করে মাথা চেপে ধরে বিছানায় ধপ করে বসে পড়ল। রূপার এমন হাউতাস দেখে বৃষ্টি তার পিঠে হাত দিয়ে অভয় দেওয়া শুরু করলো। এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে, বাঁধন ভাইয়ের ল্যাপটপ তো ভেঙে ফেলছিস, বাইরের কোনো অচেনা মানুষের তো আর না। রূপা জেদেই চোখে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, না, আমিই দিব। বৃষ্টি কিছুক্ষণ ভেবে বলল, তাহলে নর্মাল একটা কিনে দে, 70,000 টাকার মধ্যে ভালো ল্যাপটপ পেয়ে যাবে। বৃষ্টির সঙ্গে সঙ্গে মাথা বললে, না, এইচপি এলিট বুক 840 ভেঙেছি। এইচপি এলিট বুক 840 দিব। ওটা যদি 10 লাখ টাকা হয় তবুও দিব। বৃষ্টির চোখ কপালে উঠে গেল। সে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকে বলল, এত টাকা কোথায় পাবি তুই? রূপা রাগি লুকে বালিশটা জড়িয়ে ধরে বলল, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করবো তাও দিব। বৃষ্টি হাসি চেপে রাখা দায় হয়ে গেল। সে খিলখিল করে উঠল, তোরে দেখে মনে হয় এই একটা বাটি নিয়ে বের হয়ে যাবে। রূপা চোখ রাঙানি দিয়ে বৃষ্টির হাসি থামানোর চেষ্টা করলো। আচ্ছা আচ্ছা, রাগ করিস না, আমাকে একটু ভাবতে দে, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। রূপা দীর্ঘশ্বাস পড়ল। বৃষ্টি ফিরল, চিন্তা করিস না, আমি আছি তোর পাশে। এদিকে আকাশ ফ্রেশ হয়ে নিচে নামলো। রান্নাঘরে শিল্পী রহমান, রজনী রহমান রাতের রান্নায় ব্যস্ত। আকাশ রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বলল, মা, এক কাপ কফি দিতে পারবা? কথাটা বলে উত্তরের অপেক্ষা না করে চলে গেল। শিল্পী রহমান তাড়াতাড়ি পানি গরম করতে দিলেন। কফি বানাতে বললেন। মাগরিবের আজান ভেসে এলো চারিদিকে। তিনি ঘড়ির দিকে তাকিয়ে হালকা অস্থির হয়ে গেলেন। নামাজের সময় হয়ে গেছে। দ্রুত কফি মগটা ঢেলে ট্রের উপর রাখলেন। ঠিক তখনই বৃষ্টি সিঁড়ি বেয়ে নিচে নামলো। শিল্পী রহমান যাতে হাতে চাঁদ পেল। তিনি তাড়াতাড়ি কফির বৃষ্টির সামনে দিয়ে কফির মগটা এগিয়ে দিল। মা, এই কফিটা তোমার আকাশ ভাইয়ের রুমে একটু দিয়ে এসো তো, আমার উজু করতে হবে, আজান হয়ে গেছে। শিল্পী রহমানের মুখের কথা শুনতে বৃষ্টির বুকের ভেতরটা একদম ধক করে উঠল। মনে এক নিমেষে একরাশ ভয় ঢুকে গেল। তখন কেবিনে গিয়ে নাম্বার দিয়ে এসেনি, এখন আবার রুমে গেলে যদি ধমক দেয়। কিন্তু শিল্পী রহমানের এই আকুতি ভরা অনুরোধটা সে কোনোভাবে ফেলতে পারল না। নিজের ভেতরের প্রবল অস্থিরতাকে কোনোভাবে আড়াল করে মুখে একটা জোরপূর্বক হাসি ফুটে বলল, আচ্ছা আন্টি, দিয়ে আসছি। শিল্পী রহমান পরম মমতায় বৃষ্টির মাথায় হাত রেখে হেসে বলল, লক্ষ্মী মেয়ে একটা, বলে দ্রুত পায়ে ওখান থেকে চলে গেলেন শিল্পী রহমান। বৃষ্টি এক বুক বড় বড় শ্বাস টেনে নিজের ফুসফুসটা আবার হালকা করার চেষ্টা করে ধীরে ধীরে পা বাড়ল আকাশের রুমের দিকে। অথচ প্রতিটা কদমে তার বুকের ভিতর কেউ যেন জোরে জোরে হাতড়ে পিটাচ্ছে। রুমের দরজার সামনে এসে নিজের সবটুকু সাহস সঞ্চয় করে মুখে একটা আলগা হাসি ঝুলিয়ে নক করতে কিছু বলতে যাবে, ঠিক তখনই ভেতর থেকে আকাশের চেনা কণ্ঠ ভেসে এলো, হ্যাঁ মা, এসো। মুহূর্তে দুই ভরে কুঁচকে গেল বৃষ্টি। নিজের মনে খটকা লাগলো, ওকে মা ডাকলো কেন? সে ঠোঁট কামড়ে ধরেই মাথাটা নিচু করে ধীরে ধীরে রুমের ভিতর পা লাগলো। আকাশ তখন সোফায় আরাম করে বসে এক মনে ফোন টেপছিল। দরজার দিকে না থেকে খুব স্বাভাবিক বলল, কী ব্যাপার মা, তুমি তো আমার রুমে পারমিশন নিয়ে আসো না, আজ হঠাৎ পারমিশন? আমার উপর কি কোনো কারণে রেগেছো? কথাটা কানে আসতে হাতের কপিটা কেঁপে উঠে মেঝের উপর পড়া উপক্রম হলো বৃষ্টি। সে নিজের দাঁতে দাঁত চেপে রাগ আর অস্বস্তি সামাল দিয়ে বলল, এই ছেলে তাকে কিনা মা বলছে। নিজের কোনো মতে শান্ত রেখে গলার স্বরটা যতটা সম্ভব স্বাভাবিক করে আস্তে বলল, স্যার, আমি বৃষ্টি, আপনার মা নই। চমকে উঠে ঝট করে সামনের দিকে তাকায় আকাশ। চোখের সামনে মাকে না দেখে বৃষ্টিকে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তে তীব্র বিরক্তিতে দুই ভুরু কুঁচকে একাকার হয়ে গেল। সোফা থেকে সোজা হয়ে বসে বেশ চড়া গলায় ধমক দিল, ইডিয়েট, কারো পারমিশন রুমে আসলে নক করে পারমিশন নিয়ে আসতে হয় জানো না? হোয়াট এ ব্যাড ম্যানার্স।
বৃষ্টি ভেবাচাকা খেয়ে মাথাটা আরো নিচু করে ফেলে আমতা আমতা করে, স্যার আমি নক করেছি। কিছু বলতে যাবো তার আগে আপনি আমাকে মা বানিয়েছেন। কথাটা পুরো শেষ হওয়ার আগে রাগে ক্ষোভে দাঁতে দাঁত চেপে সোফা ছেড়ে ঝট করে উঠে দাঁড়িয়ে যায় আকাশ। আঙুল উঁচিয়ে বলে উঠল, জাস্ট শাট আপ স্টুপিড, ওয়ান মোর ওয়াট অ্যান্ড আই উইল ফায়ার ইউ। বৃষ্টি ভয় পেয়ে জলদি জলদি মাথা নেয়। ওকে স্যার, এই যে আপনার কফি। পরে সে পা টিপে টিপে আকাশের সামনে এসে কফির মগ সহ ট্রেটা তার দিকে বাড়িয়ে দিল। আকাশ নিজের বাম হাতের প্যান্টের পকেটে ঢুকিয়ে নিয়ে ডান হাত বাড়িয়ে কফির মগটা আলতো করে নেওয়ার সময় বৃষ্টি জড়সড় হয়ে থাকা ভঙ্গিটা তার নজর পড়ল। কফিতে একটা চুমুক দিয়ে কৌতূহল গলায় বলল, তুমি সবসময় এমন নিচু হয়ে থাকো কেন? চমকে উঠে ভেতর বাইরে পুরো কেঁপে উঠল বৃষ্টি। এই খিটখিটে পুরুষটার চোখের দিকে তাকালে তার বুকের ভেতরটা কেমন ওলটপালট হয়ে যায়। সেই কথা মুখে ফুটে কেমনে বোঝায়। আমতা আমতা করে সে থমথমে বলল, স্যার এমনি, আমি যাই। বলে সে এক সেকেন্ড সময় নষ্ট করে যেই না পিছন ফিরতে যাবে ঠিক তখনই পেছন থেকে আকাশের ধারালো কণ্ঠে সে বলল, জাস্ট এ মিনিট, দাঁড়াও। নিমেষে পা দুটো যেন মেঝেতে আটকে গেল গেল বৃষ্টির। বুকের ভেতর হার্টবিট এত জোরে চলছে যে রীতিমতো জ্বালিয়ে মারছে। আর সব থেকে বেশি জ্বালাচ্ছে সামনে দাঁড়িয়ে থেকে এই গম্ভীর পুরুষটা। কোনো রকম নিজেকে শক্ত করে দাঁড়িয়ে রইল সে, মাথা নিচু করে যথারীতি রেখে স্বাভাবিক হলো, জি স্যার বলুন। আকাশ কফির মগে আলতো করে চুমুক দিল, চোখ জোড়া বৃষ্টির উপর স্থির রেখে শান্ত কিন্তু কড়া গলায় বলল, কলেজে আমি তোমার বাবার নামে চেয়েছিলাম, তখন দিলে না, এখন দাও। এবারে নিজের উপর নিয়ন্ত্রণ নিল বৃষ্টি। সহসা মাথা তুলে আকাশের চোখের দিকে তাকায়। তার পুরো মুখটা তখন চরম অসহায়ত্বে ভেসে এসছে। কাতর গলায় বলল, স্যার। আকাশ কফির মগটা ঠোঁটের কাছে ধরে রাখার ভান করে বেশ ভাব নিয়ে এক বুড়ো উঁচে বলে, হ্যাঁ বলো। বৃষ্টি একদম বাচ্চাদের মতো দুই হাত জোর করে অনুনয় বিনয় করে সুর তুলে বলল, মাফ করে দিন প্লিজ, আর কখনো এমন ভুল হবে না। সত্যি বলছি, এখন থেকে প্রতিদিন একদম ঠিকঠাক পড়ালেখা করব। বৃষ্টির এই কচি বাচ্চাদের মতো ভয়ার্ত চেহারা দেখে মনে মনে বেশ মজা পেল পুরুষটি। কিন্তু বাস্তবে নিজের মুখে ভাগটা এক চুলও নড়তে দিল না। গলাটা যথাসম্ভব গম্ভীর ও ভারী করে বলল, দ্যাটস ট্রু। বৃষ্টি জলদি জলদি হ্যাঁ সূচক মাথা নাড়ল, যেন এখনই আকাশ কেটে পড়ে যাবে। আকাশের ঠোঁটের কোণে আবছা হাসির রেখা ফুটিয়ে উঠলেও সে একটা দীর্ঘশ্বাস ফেলে কড়া গলায় বলল, ঠিক আছে, নাও ইউ মে গো। তবে নেক্সট টাইম আমার পড়া না করলে আমার থেকে খারাপ কেউ হবে না। কথাটা জাস্ট মাথায় রেখো। একটা বড় ফাড়া কেটে গেল ভেবে বৃষ্টি মনে মনে হাঁপ ছাড়ল। তার তখনই অবচেতন মনে তার মুখ থেকে ফসকে বেরিয়ে গেল, ওকে হিটলার স্যার। কথাটা কানে যাওয়া মাত্র আকাশ রাগে চোখ দুটো বড় বড় করে তাকায়। চোয়াল শক্ত করে গর্জে ওঠে, হোয়াট, কি বললে তুমি? নিজের চরম বোকামি ঝট করে দাঁত দিয়ে জিভ কামড়ে ধরল বৃষ্টি। আর এক মুহূর্ত দাঁড়ানোর মতো নিঘাত মনে সে ভয়ে সোজা দরজার দিকে দৌড়ালো। রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতে পেছন থেকে চিৎকার করে কথাটা ছুড়ে পালালো, সরি স্যার, সত্যি কথা ভুলে মুখ থেকে বেরিয়ে এসে। দুদিন আগে গ্রামে মামাতো বোনের বিয়ে খেতে এসেছে ইস্তেক। প্রথম দুটো দিন বেশ ভালোভাবে কাটছিল। হাসি খুশি আড্ডা, পাড়াপড়শি সকলে মিলেমিশে ভালোই আনন্দ করছে। কিন্তু আজ হঠাৎ বিয়ের মোক্ষম দিনে শোনা গেল মস্ত বড় এক দুঃসংবাদ। আসলে বর নাকি অন্য কোনো মেয়েকে নিয়ে পালিয়েছে। এই কথা ছড়াতে চারপাশে প্রতিবেশী আর লোকজন একেবারে কানাঘুষা শুরু হয়ে গেল। মেয়েটার জীবন নাকি এক নিমেষে কলঙ্ক লেগে গেলে তার পবিত্র। এর মাঝে ইস্তিয়াক অবশ্য একদম স্বাভাবিক। সে বাইরে উঠোনে একদম প্লাস্টিকের চেয়ারে বসে আয়েশ করে পায়ের উপর পা তুলে নিজের মতো বুধে ফোন চাপছে। চারপাশে এই কান্নাকাটি হট্টগোল যেন তাকে বিন্দুমাত্র স্পর্শ করলো না। আশেপাশে যেন কিছুই হচ্ছে না। হঠাৎ করে খেয়াল করলো তার বাবা, মামা, মা সবাই একজোটে এসে ঠিক তার সামনে দাঁড়িয়েছে। স্ত্রী সামান্য ভুরু কুচকে সবার মুখের দিকে একবার তাকালো, কিন্তু পরক্ষণে সেটাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে আবার নিজের মতো করে ফোনের স্ক্রিনে আঙুল চালাতে ব্যস্ত হলো বলে। কিন্তু তার বাবা আর মামা যেভাবে একদৃষ্টিতে তার দিকে তাকিয়েছে তাতে বিরক্তি থেকে ফোনে চোখ তুলে সবার দিকে তাকিয়ে বলল, কী হয়েছে? সবাই এইভাবে আমাকে এইভাবে হাঁ করে তাকিয়েছে কেন? স্ত্রীকে মামা আচমকা এসে স্ত্রীকে হাতটা শক্ত করে ধরে ফেলল। পরক্ষণে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে আকুতি গলায় বলল, স্ত্রী বাবা বাঁচাও আমায়, এই বুড়ো বয়সে তোর মামার সম্মানটা একটু বাঁচাও বাবা। স্ত্রী চরম অবাক হয়ে নিজের চোখ দুটো বড় বলল, আমি বাঁচাবো না? কি বলছেন মামা? স্ত্রীকের মামা চোখের জল মুছে ভাঙা গলে বলল, আমি আমার এই অসহায় মেয়েটাকে তুই বিয়ে কর বাবা। এই মুহূর্তে একজনই তুই পারবি আমার মেয়েটাকে সমাজের বুকে কলঙ্কিত হওয়ার উদ্ধার করতে। কথাটা শোনা মাত্র ঝটকা দিয়ে মামার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল ইস্তাক। বর্ষা থেকে এক ঝটকে সোজা হয়ে দাঁড়িয়ে কড়া করে, অসম্ভব, আমি
কখনোই করতে পারবো না। ছেলের এমন সাপ জবাব শুনে ইস্তেকের মা এবার হন্তদন্তের সামনে গেছিলেন। কেন করতে পারবেন শুনি? সীমা কত ভালো মেয়ে, দেখতেও মাশাআল্লাহ। ওকে বিয়ে করলে তোর সমস্যাটা কোথায়? মায়ের মুখে বিয়ের জোরজবরদস্তি কথা শুনে এক নিমেষে বুকের ভিতরটা তীব্র ব্যথায় মোচড় দিয়ে উঠল ইস্তেকের। চোখের সামনে মুহূর্তে ভেসে উঠল রূপার সেই মায়াবী মুখখানা। সে যে নিজের অজান্তে প্রচণ্ড রকমের ভালোবেসে ফেলছে। রূপাকে ছাড়া অন্য কোনো মেয়েকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে মেনে নেওয়া তার পক্ষে কোনো জন্মে সম্ভব না। সে নিজের ভেতরে অস্থিরতাকে লুকিয়ে চোয়াল শক্ত বলল, তার আলাদা কোনো কারণ নেই মা। আমি এই বিয়ে কোনোভাবেই করতে পারবো না। তাছাড়া আমার সীমাকে ওসবে ভালো লাগে না। ছেলের মুখে সীমাকে অপছন্দের কথা শুনে এবার ইস্তেকের বাবা বেশ চড়া গলায় গম্ভীর মুখে বলল, কেন ভালো নাকি সীমাকে? মেয়েটা দেখতে সুন্দর, এত সুন্দর আচার আচরণ, স্বভাব চরিত্র, সব দিক থেকে কতই না ভালো। সবার এই একঘেয়ে জবরদস্তিতে ইস্তিকের মাথা রক ছেড়ে গেল। সে তীব্র রাগে থাকা প্লাস্টিকের চেয়ারে সজোরে লাথি মেরে চেঁচিয়ে বলল, ব্যাপার ওরকম না। সবাই মিলে আমার কথাটা বুঝতে পারছেন না কেন? আমি শিবকে কোনোভাবে বিয়ে করতে পারবো না। ছেলে উদ্ধত দেখে এবার ইস্তিকের মা উল্টে মারাত্মক রেগে আগুন হয়ে গেলেন। তিনি নিজের আঙ্গুল উঁচিয়ে ঝাঁঝালো করে বললেন, তোকে বিয়ে করতে হবে। তোকে আমি জন্ম দিয়েছি, তোর কোনো ফালতু ওজোর আপত্তি শুনতে চাই না। মায়ের একরোখা হুকুম শুনে ইস্তেক নিজের জেদে অটল রইল। সে দুহাত ছুড়ে সাপ, ওকে, তোকে বিয়ে করতে হবে। তোকে আমি জন্ম দিচ্ছি, তোর কোনো ফালতু ওজরাপত্তি আমি শুনতে চাই না। মায়ের এমন একরোখা হুকুম শুনে ইস্তিয়াক নিজের জেদে অটল রইল। সে দুহাত ছুঁড়ে সাপ জানিয়ে দিল, আমি করব না বিয়ে। ব্যাস, আর 1 মিনিট থাকবো না আমি এই জঘন্য জায়গায়। বলে ইস্তিয়াক নিজের ব্যাগটা নেওয়ার জন্য ওখান থেকে চিরতরে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। ছেলের এমন চলে যাওয়ার ভঙ্গি দেখে পেছন থেকে মা তার শেষ অস্ত্রটা ছুঁড়ে তীব্র চিৎকার করে উঠলেন, তাহলে তুই কান খুলে শুনে রাখ। আজ যদি তুই সীমাকে বিয়ে না করিস, তাহলে কাল সকালে তুই তোর মায়ের মরা মুখ দেখবি। বাঁধন রূপের অধিকারী, পর্ব 3। পুরো গল্পটা প্লেলিস্টে বলছি, এই গল্পটা কন্টিনিউ দেব।